ওকে। সো না দেখতে পাইলে বললো তোমরা। আজকে দুটো টপিক পড়বো। একটা হচ্ছে যে তোমার কে স্পেস অ্যান্ড ফার্মি সারফেস। এখন আমি যেই স্লাইড বই থেকে বানিয়েছি বা যে লিঙ্ক থেকে বানিয়েছি সেটা নিচে রেফারেন্স আছে, সেই জন্য সেটা একটু খেয়াল করো। প্রথমে শুরু করছি যে কে স্পেস দিয়ে। ঠিক আছে, যদিও টাইটেলটা আমি রেখেছি কার্ভস এন্ড প্লেনস অফ ইকুয়াল এনার্জি। ঠিক আছে, এটা তোমার এই যে হামেলের বই থেকে পাওয়া। ঠিক আছে, তো প্রথমে আসো যে আমরা কার্ভ এবং প্লেন অফ ইকুয়াল এনার্জি, যেমন যদি কে স্পেস এর ক্ষেত্রে যদি আসি, সেই ক্ষেত্রে আমরা কি বলি কে স্পেস কে? কে স্পেস কে আমরা আগেও দেখেছি, যেটাকে আমরা বলি মোমেন্টাম স্পেস, যেহেতু কে হচ্ছে তোমার ওয়েভ ভেক্টর, যেটাকে আমরা বলি টুয়াইস পাই বাই ল্যামডা। ঠিক আছে, মানে ওয়েভ নাম্বারও বলে, যে কে এর সাথে হচ্ছে তোমার এনার্জি রিলেটেড। ঠিক আছে, সো আমরা যদি এই ফিগারটা প্রথম খেয়াল করি, যেখানে আমরা ফ্রি ইলেকট্রনের জন্য যদি একটা প্যারাবোলা ড্র করি, যে ই ভার্সেস কে এক্স, অথবা বলতে পারো এনার্জি অ্যাজ এ ফাংশন অফ ওয়েভ ভেক্টর বা কে এক্স, এটা আমরা দেখতেছি একটা ডাইমেনশনে। অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ডাইমেনশনে। যদি একটা ডাইমেনশনে হয়, অর্থাৎ ই অ্যাজ এ ফাংশন অফ কে এক্স, ইলেকট্রন এনার্জি ই অ্যাজ এ ফাংশন অফ ওয়েভ ভেক্টর কে এক্স ফর ফ্রি ইলেকট্রন, একটা প্যারাবোলা দেখতে পাচ্ছি। এখানে ই এনার্জি ই হচ্ছে 0 এট কে ইকুয়াল টু 0 তে, এবং যত কে এর ভ্যালু বাড়ছে তত আমাদের ই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। আবার এদিকেও তোমার একই। যদি আমরা এই জিনিসটাই তো এটা হচ্ছে আমরা বলি ওয়ান ডাইমেনশনাল কে স্পেস। ঠিক আছে, যেখানে অনলি পজিটিভ কে ভ্যালু হুইচ ইজ কানেক্টেড উইথ এ গিভেন এনার্জি, অর্থাৎ এই অংশটুকুর কথা তারা বলেছে। এখন যদি তুমি টু ডাইমেনশনে আসো, ফর ইনস্ট্যান্স ইন দ্য রাইট সাইড, এই ফিগারে যদি আসো, যেখানে ইলেকট্রন এনার্জি ই ভার্সেস ওয়েভ ভেক্টর কে এক্স এন্ড কে ওয়াই, দুইটা ডাইমেনশন আমরা প্লট করলাম, কে এক্স এবং কে ওয়াই দুইটা ডাইমেনশন। সো এইখান থেকে এখানে আসলো যে টাইটেলটা আমি দিয়েছি কার্ভস, এখানে আসলে একটা আমরা দেখতে পাচ্ছি ভেরিয়াস এনার্জিস অফ ভেরিয়াস কার্ভস অফ ইকুয়াল এনার্জি ফর ফ্রি ইলেকট্রনস। আমরা যে দুইটা ড্র করি, যদি তুমি কে এক্স এর জন্য একটা ফ্রি ইলেকট্রনের জন্য ড্র করো, তাহলে হচ্ছে এই লাইন। ঠিক আছে, আর যদি কে ওয়াই এর জন্য ড্র করো তাহলে হচ্ছে এই লাইন। ঠিক আছে, এই আরেকটা প্যারাবোলা। খেয়াল করেছো? আবার বলি, কে এক্স এর জন্য একটা প্যারাবোলা হচ্ছে এটা, আর কে ওয়াই এর জন্য হচ্ছে এইটা। যদি তুমি ফলো করো তাহলে হচ্ছে কে ওয়াই এর জন্য ফ্রি প্যারাবোলা। ঠিক আছে, তো ফ্রি ইলেকট্রনের প্যারাবোলা। এখন এইটা তো তুমি দেখতে পাচ্ছ যে একটা মাঝখানে একটু হলো টাইপের এরকম আর কি। ঠিক আছে, সো এইখান থেকে আমরা বলি যে কে এক্স এবং কে ওয়াই প্লেনে যখন আমরা প্লট করি, ঠিক আছে, তখন এটাকে তুমি কার্ভস বলতে পারো, কার্ভস অফ ইকুয়াল এনার্জি। অর্থাৎ তুমি যদি এই পয়েন্টে আসো, ধরলাম যে আচ্ছা এই পয়েন্টে যদি আসো, এই পয়েন্ট থেকে যেদিকেই যাও, এইখানে আসো, এই পয়েন্ট থেকে যদি এদিকে আসো, এদিকে যাও, এখান থেকে এদিকে যাও, যেদিকে যাও তোমার এনার্জি কিন্তু ইকুয়াল। অর্থাৎ এই সার্কেলের তুমি এই ই থেকে যেভাবে তুমি এই ওয়েভ ভেক্টরের এই কে স্পেসে আসতেছো, ঠিক আছে, অথবা এই কে স্পেস যেখানে আসো না কেন, এই সার্কেলের প্রত্যেকটা জায়গায় এনার্জি কিন্তু সমান। সিমিলারলি এইখানেও এই সার্কেলের প্রত্যেকটা জায়গায় কিন্তু এনার্জি সমান। এখানে আমরা দুইটা সার্কেল ধরলাম, যে দুইটা অ্যালাউড এনার্জি স্টেট আছে, একটা ই ওয়ান একটা ই টু ধরতে পারো, কিন্তু এর মাঝখানে আরো অ্যালাউড এনার্জি থাকতে পারে, বাট এখানে আমরা সিম্পলিসিটির জন্য দুইটা ধরলাম। সো এই দুইটা অ্যালাউড এনার্জিতে লেভেলে তুমি যে কোনো ডিরেকশনে কে এক্স এবং কে ওয়াই যে ডিরেকশনে যাও না কেন, ছোট এটার ক্ষেত্রে এবং উপরে এটার ক্ষেত্রে, যে ডিরেকশনে তুমি যাও না কেন, সব দিকে কিন্তু আমরা ইকুয়াল এনার্জি পাবো। ঠিক আছে, সো এই যে কার্ভের ক্ষেত্রে যে আমরা ইকুয়াল এনার্জি পাচ্ছি, ঠিক আছে, সো এইটা আমাদেরকে এই যে কে এক্স এবং কে ওয়াই তে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা সব দিকে ইকুয়াল এনার্জি কিনা সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু যখন আমরা টু ডাইমেনশনে প্লট করলাম কে এক্স এবং কে ওয়াই প্লেনে ই এজ এ ফাংশন অফ কে এক্স, তখন আমরা দেখলাম যে কে এক্স কে ওয়াই প্লেনে ইট গিভস আস কার্ভস অফ ইকুয়াল এনার্জি। ঠিক আছে, কার্ভস অফ ইকুয়াল এনার্জি, এই কার্ভটা যে তৈরি হলো, ঠিক আছে, এবং এদিকে এদিকে, ঠিক আছে, সেটা আমাদের ইকুয়াল এনার্জি দিচ্ছে কোন একটা পয়েন্ট থেকে চিন্তা করলে সব দিকে একই এনার্জি। তো কার্ভস অফ ইকুয়াল এনার্জি ফর ফ্রি ইলেকট্রন, সেটা হচ্ছে এই ফিগার টু ডাইমেনশনের ক্ষেত্রে, আর একটার ক্ষেত্রে আমরা বলি ই এজ এ ফাংশন অফ কে, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে। আচ্ছা, সো এটাও কে স্পেস, বেসিক্যালি এটাও কে স্পেস। ঠিক আছে, দুইটাই কিন্তু কে স্পেস। আচ্ছা, এখন আসো একটা টু ডাইমেনশন স্কোয়ার ল্যাটিস যদি চিন্তা করি, and for small electron energies the curves of equal energy are circles, যেটা আমি এখানে দেখলাম আর কি, যে তুমি যদি স্মল ইকুয়াল এনার্জি ধরো কোন একটা স্কোয়ার ল্যাটিস, কোন একটা স্কোয়ার ল্যাটিসের ক্ষেত্রে, 2D স্কোয়ার ল্যাটিসের ক্ষেত্রে ফর স্মল ইলেকট্রন এনার্জিস, ফর ইনস্ট্যান্স এটা হচ্ছে একটা, ধরলাম এটা একটা 2D ল্যাটিসের জন্য একটা ফ্রি ইলেকট্রন প্যারাবোলা, সেটার জন্য এইটা একটা আমার সার্কেল, এই সার্কেলটা হচ্ছে আমাদের একটা তোমার স্মল ইলেকট্রনের একটা এনার্জি। ঠিক আছে, সো সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কার্ভস অফ ইকুয়াল এনার্জি আর সার্কেল। ঠিক আছে, কার্ভস অফ ইকুয়াল এনার্জি প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখলাম যে
ইকুয়াল এনার্জি যেগুলি তারা একটা সার্কেল ফর্ম করে। তো সেটাও তুমি বলতে পারো। আচ্ছা, এখন আসো, যদি এরকম হয়, if the energy of the electron is approaching the energy of the boundary, অর্থাৎ এইখানে আমরা আসি, এইখানে তুমি যদি এই ফিগারটা দেখো 5.25 এর, এখন এটার যদি তুমি উপর থেকে এই ডিরেকশনের নিচের দিকে দেখো, উপর থেকে নিচের দিকে দেখো, মানে টপ ভিউ, ঠিক আছে, উপর থেকে যদি নিচের দিকে দেখো টপ ভিউ, এই ফিগারটা উপর থেকে তুমি যদি দেখো নিচের দিকে এরকম টপ ভিউ, অনেক সময় আমরা বলি বার্ডস আই ভিউ, যে পাখির মতো উপর থেকে নিচে দেখতেছি, এই জিনিসটা তখন কিরকম দেখবো, সেটা দেখবো হচ্ছে এরকম। উপর থেকে যখন দেখবা তখন দেখবা যে তুমি আসলে যে এরকম একটা এনার্জি অ্যালাউড দেখা যাবে, আর দূরে আরেকটা দেখা যাবে, ঠিক আছে, এরপরে আরো কিছু লাইন আছে, ঠিক আছে। আচ্ছা, এবং কে এক্স আমরা এদিকে এবং কে ওয়াই এদিকে প্লট করলাম। যখন উপর থেকে তুমি দেখবা তখন কার্ভস অফ ইকুয়াল জোন তুমি এরকম দেখতে পাবে। আচ্ছা, এখন এই কার্ভস অফ ইকুয়াল জোনকে আমরা যদি পাই বাই এ এবং এদিকেও পাই বাই এ আর এদিকে যদি 45 ডিগ্রি এরকম চিন্তা করে আমরা যদি এইটাকে একটা ফার্স্ট ব্রিলিয়ন জোনের মধ্যে এই কার্ভগুলিকে ড্র করি, ঠিক আছে, আমরা জানি ফার্স্ট ব্রিলিয়ন জোনের মধ্যে এটাকে ড্র করা যাবে। এটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট এনার্জি লেভেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড এনার্জি লেভেল। এখন এই যে এনার্জি অফ দ্য ইলেকট্রন যে আছে, একটা এই যে সার্কেলটা এবং এই যে সার্কেলটা, এই সার্কেলটা কিন্তু তোমার বাউন্ডারিতে যায় নাই। বাউন্ডারি মানে জোন বাউন্ডারি হচ্ছে এইটা, জোন বাউন্ডারি হচ্ছে এইটা, এগুলি হচ্ছে তোমার জোন বাউন্ডারি। কিন্তু প্রথম দুইটা সার্কেল বা এনার্জি ইলেকট্রনের জন্য যে আছে, এইটা এবং এটা, এটা হচ্ছে স্মল ইলেকট্রন এনার্জি, তারপর এটা হচ্ছে আরেকটু হায়ার এনার্জি, এগুলো হচ্ছে আরেকটু হায়ার, এটা হচ্ছে আরো হায়ার, ঠিক আছে। যত তুমি দূরে যাবা তত যেহেতু কে এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, সো ইলেকট্রন এনার্জি চেঞ্জ হচ্ছে, যত তুমি দূরে যাচ্ছ কে এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ইলেকট্রন এনার্জি চেঞ্জ হচ্ছে। তো এই সার্কেলে যে একটা স্টেট আমরা বলছি, সেখানে যে ইলেকট্রন গুলি থাকবে তাদের এনার্জি কম থাকবে, তার থেকে এই সার্কেলে যে ইলেকট্রন গুলি থাকবে তাদের এনার্জি বেশি থাকবে, তার থেকে এগুলি আরো বেশি, এগুলি আরো বেশি, এভাবে করে যেতে থাকবে। আচ্ছা, সো কিন্তু এখানে যে সেকেন্ড পয়েন্ট আমরা বলছি, if the energy of the electron is approaching the energy of the boundary of a Brillouin zone, তো বাউন্ডারি অফ দ্য Brillouin জোনের দিকে যখন আমরা অ্যাপ্রোচ করছি, তখন কিন্তু আমরা এই 1 নাম্বার এবং 2 নাম্বার সার্কেলের মধ্যে এইখানে কিন্তু সেই সার্কেলটা পাচ্ছি না। সো আমরা দেখতে পাচ্ছি এখানে গিয়ে একটা ডিসকন্টিনিউটি শো করছে, ঠিক আছে, এইখানে ব্রিলিয়ান জোন বাউন্ডারিতে এখানে, এবং এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা, এইখানেও এই জায়গাগুলিতে আর সার্কেল বোঝা যাচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ এইখানে গিয়ে কিন্তু ওই ফ্রি ইলেকট্রন প্যারাবোলার মতো এই যে কার্ভটা গিয়ে এখানে একটু বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে সে হয়তো পাশের জোনের সাথে মিলিত হয়েছে, এরকম হতে পারে, ঠিক আছে, এখানেও তাই, এখানেও তাই, এই জায়গাটা এবং এই জায়গাগুলি, এই জায়গাগুলি ওই পিরিয়ডিক পটেনশিয়াল ধরে রাখার জন্য যেটা আমরা দেখেছিলাম আগে, যে একটা প্যারাবোলা তার পাশের প্যারাবোলার সাথে মার্জ হয়, এখানেও তাই বাউন্ডারিতে গিয়ে এরকম মার্জ হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই যে ফিগারটা আমরা পাচ্ছি 5.26, এই ফিগারটা হচ্ছে কার্ভস অফ ইকুয়াল এনার্জি ফর এ টু ডাইমেনশন স্কয়ার ল্যাটিস, ঠিক আছে, কার্ভস অফ ইকুয়াল এনার্জি ফর এ টু ডাইমেনশনাল স্কয়ার ল্যাটিস, একটা টু ডাইমেনশনাল স্কয়ার ল্যাটিসের ক্ষেত্রে এটা, এই যে কার্ভগুলো আমরা দেখতে পাচ্ছি কার্ভস অফ ইকুয়াল এনার্জি, কার্ভস অফ ইকুয়াল এনার্জি আসলে এইটা এবং এইটা, ঠিক আছে, এইখানেও ইকুয়াল এনার্জি তুমি পাচ্ছ, কিন্তু সবগুলির জন্য পাচ্ছ না, এইখানে আবার ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এইখান থেকে এইখানে আবার ইকুয়াল এনার্জি পাচ্ছ, কিন্তু এইখানে গিয়ে আবার ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এইখানে সবগুলির জন্য তুমি ইকুয়াল এনার্জি বলতে পারবে না, কারণ এখানে সার্কেলটা অন্যদিকে, সেন্টারটা। আচ্ছা, সো এখানে যে কার্ভস অফ ইকুয়াল এনার্জি ফর টু ডাইমেনশন স্কয়ার ল্যাটিস আর ফার্স্ট আর ইনসার্টেড ইনটু দ্য ফার্স্ট ব্রিলিয়ান জোন, সো এইখানে আমরা ইকুয়াল জোন পাচ্ছি, কিন্তু এইটা যে যেগুলো ইকুয়াল জোনে আছে, ঠিক আছে, এগুলিকে, যেমন এইটা ছিল যে তোমার হয়তো এই সার্কেলটা যদি কমপ্লিট করো, এটা দেখবা যে এটার কিছু অংশ তুমি বাইরে পাবা, আবার এই সার্কেলটা যদি ধরো এটার কিছু অংশ তুমি বাইরে পাবা, এই সার্কেলটারও কিছু অংশ বাইরে পাবো, কিছু অংশ বাইরে মানে হচ্ছে তুমি আসলে সেকেন্ড বিলিয়ন জোনে ঢুকে গেছো, তার মানে হচ্ছে এই সেকেন্ড বিলিয়ন জোনের কিছু অংশ দেখা যাচ্ছে যে ফার্স্ট বিলিয়ন জোনে, এই অংশটুকু ফার্স্ট বিলিয়ন জোনে পড়ে গেছে এই সার্কেলে, আর এই সার্কেলের বাকি অংশটুকু পড়েছে তোমার হচ্ছে এদিকে যে একটা সার্কেল তৈরি করো, সেটা পড়ে যাবে সেকেন্ড বিলিয়ন জোনে, ঠিক আছে। সো সেকেন্ড বিলিয়ন জনের সার্কেলের একটা অংশ, ঠিক আছে, আমরা ইচ্ছা করলে তোমার এই এখানে নিয়ে আসতে পারি, আবার এইখানেও এই যে এটা দেখতে পাচ্ছ, আবার এইটাও যে দেখতে পাচ্ছ, এটাকেও ধরো পিরিয়ডিসিটির একটা হিসাব করে হয়তো আমরা এইটা এবং এইটা আমরা টুয়াইস পাই বাই এ শিফট করে সেকেন্ড বিলিয়ন জন থেকে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আমাদের পিরিয়ডিক পটেনশিয়ালে ছিল যে এটা ধরো তুমি যে সেকেন্ড বিলিয়ন জনের পার্ট ধরো, এটাকে তুমি টুয়াইস পাই বাই এ রাইট সাইড থেকে এখানে বা লেফট সাইড থেকে এখানে এটাকে শিফট করে ভিতরে নিয়ে আসতে পারো। সিমিলারলি এই অংশগুলিকেও, চারটা অংশকেও টুয়াইস পাই বাই এ শিফট করে, তারা সেকেন্ড বিলিয়ন জন বা থার্ড বিলিয়ন জনের ছিল, সেগুলিকে টুয়াইস পাই বাই এ পরিমাণ শিফট করে আমরা করলাম কি ফার্স্ট বিলিয়ন জনের মধ্যে ফিট করানো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমরা আগেও দেখেছি যে এরকম করে যে এক্সটেন্ডেড জোন স্কিমে যেটা থাকে সেকেন্ড বিলিয়ন জোন থেকে আমরা চাইলে টুয়াইস পাই বাই এ পরিমাণ শিফট করে আমরা
ফার্স্ট বিলিয়ন জনের ভিতর ইনকর্পোরেট করতে পারি, সেই কথাটা এখানে বলছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি তাই করি, করার পরে আমাদের এই ফিগারটা হলো, ঠিক আছে, যে আসলে এই সার্কেলটা এবং এই সার্কেলটাই আসলে ছিল ফার্স্ট বিলিয়ন জনের পার্ট। ঠিক আছে, কিন্তু এই সার্কেল গুলিকে আমরা সেকেন্ড বিলিয়ন জনের ছিল, এইটাও ছিল তোমার সেকেন্ড বিলিয়ন জনের পার্ট। ঠিক আছে, তাদেরকে আমরা করেছি কি সেকেন্ড বিলিয়ন জন থেকে 2π/a শিফট করে এই ফার্স্ট বিলিয়ন জনের ভিতরে এইখানে এখানে এই চারটা জায়গায় আমরা ইনকর্পোরেট করেছি। আচ্ছা, এখন আসো দ্য এনার্জি, আমরা যে দুইটা পয়েন্টে চিন্তা করি, একটা হচ্ছে এই পয়েন্ট হুইচ ইজ এক্স এন্ড অ্যানাদার পয়েন্ট হুইচ ইজ কে। দুইটা পয়েন্ট আছে এখানে। এখন এক্স পয়েন্টে আমাদের এনার্জি কি হবে, এখান থেকে আমরা জানি এটা হচ্ছে আমাদের বিলিয়ন জনের বাউন্ডারি হুইচ ইজ π/a, এটাও π/a, কিন্তু এটা হচ্ছে আমাদের √2 π/a, এই পয়েন্টটা কে পয়েন্টটা। তাহলে কে পয়েন্টে আমাদের এনার্জি বেশি হবে, ঠিক আছে, আর এই পয়েন্টে আমাদের এনার্জি কম হবে। তাহলে এই পয়েন্টে যে এনার্জি সেটা হচ্ছে আমাদের কে পয়েন্টে যে এনার্জি সেটা হচ্ছে এই ইকুয়েশন 5.8a, এটা একটু বেশি হচ্ছে π²h²² আর তোমার এক্স পয়েন্টে যে এনার্জি সেটা হচ্ছে এই ইকুয়েশন। আমরা এই দুটো ইকুয়েশন আগের দিনও দেখেছিলাম। ঠিক আছে, যে দেখো ইকুয়েশন নাম্বার 5.8 এবং 5.9 একটা হচ্ছে এক্স পয়েন্ট এনার্জি আর একটা হচ্ছে কে পয়েন্ট এনার্জি। সো কে পয়েন্ট এনার্জি হচ্ছে এইটা আর এক্স পয়েন্ট এনার্জি হচ্ছে এইটা। তো দেখাই যাচ্ছে এক্স পয়েন্টে যে এনার্জি হুইচ ইজ হাফ অফ দা কে পয়েন্ট এনার্জি, কে পয়েন্ট এনার্জি যতটুকু তার অর্ধেক হচ্ছে তোমার এক্স পয়েন্টের এনার্জি, এই ইকুয়েশন। আচ্ছা, এই ফিগারটা নিয়ে আমাদের আরেকটু, না এই ফিগারটা না, ঠিক আছে। আচ্ছা, এখন আসো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই অংশটুকু যে কিন্তু তোমার এক্সটেন্ডেড, মানে এগুলি ওইদিকে বাড়ানো, আবার এখানেও তাই। আচ্ছা, এটা নিয়ে একটা কথা আছে, যেমন এখানে তারা বলছে যে কার্ভস অফ ইকুয়াল এনার্জি ফর দ্য ফার্স্ট বিলিয়ন জোন মে এক্সটেন্ড ইনটু দ্য সেকেন্ড জোন। ঠিক আছে, দিস লিডস টু অ্যান ওভারল্যাপিং অফ দ্য এনার্জি ব্যান্ডস। অর্থাৎ এইখানে যে আমরা যখন তাদেরকে সেকেন্ড, এই জিনিসগুলোকে সেকেন্ড বিলিয়ন জোনে নিয়ে আসছি, ফাইন, এই সার্কেল এবং এই সার্কেল ফার্স্ট জোনের ভিতরে কমপ্লিটলি আছে, এরা কিন্তু এক্সটেন্ড হয় না সেকেন্ড জোনে। কিন্তু পিরিয়ডিসিটি অ্যাপ্লাই করে, টুয়াইস বাই পিরিয়ডিসিটি অ্যাপ্লাই করে সেকেন্ড বিলিয়ন জোনের এই অংশটুকু আমরা এখানে নিয়ে আসলাম, আরেকটা অংশ এখানে নিয়ে আসলাম। কিন্তু এই এখন ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে তারা তো আছে, থাকার পরে এই অংশটুকু যে কার্ভ হয়ে গেল, সেটা বোঝা যাচ্ছে তারা পাশের অংশের পাশের জোনে চলে গেছে, এক্সটেন্ডেড। ঠিক আছে, কিন্তু এইটা এবং এটা কিন্তু এক্সটেন্ডেড না, কিন্তু এইটা এই কার্ভ দেখে বোঝা যাচ্ছে, এটা এই কার্ভ দেখে বোঝা যাচ্ছে, এটার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, যে তারা পাশের জোনের সাথে এক্সটেন্ডেড বা পাশের জোনে চলে গেছে। সো এই জন্য এখানে বলছে কার্ভস অফ ইকুয়াল এনার্জি ফর দ্য ফার্স্ট বিলিয়ন জোন মে এক্সটেন্ড ইনটু দ্য সেকেন্ড জোন। ওই দুইটার ক্ষেত্রে যেগুলো আসলে ছিল সেকেন্ড জোনের, কিন্তু তুমি নিয়ে আসছো ফার্স্ট জোনের ভিতরে, এখন ওই ফার্স্ট জোনের ভিতরে এদেরকে ডিফাইন করছি যে এই দুইটা কার্ভ, ঠিক আছে, ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এক্সটেন্ড ইনটু দ্য সেকেন্ড জোন। এবং এর ফলে কি হবে, দিস লিডস টু ওভারল্যাপিং অফ এনার্জি ব্যান্ডস। ঠিক আছে, একটা ওভারল্যাপিং অফ এনার্জি ব্যান্ড হবে। যেমন আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। ঠিক আছে, সেন্টার পয়েন্টকে আমরা অনেক সময় বলি গামা। ঠিক আছে, সেন্টার পয়েন্টকে গামা দিয়ে ডিফাইন করা হয়, জেনে রাখো। আচ্ছা, ব্রিলিয়ন জোনের সেন্টার পয়েন্টকে সাধারণত গামা দিয়ে ডিফাইন করা হয়। আবারও বলছি, ব্রিলিয়ন জোনের সেন্টার পয়েন্টকে এরকম একটা গামা সিম্বল দিয়ে ডিফাইন করা হয়। আচ্ছা, তাহলে কে এক্স ডিরেকশনে পাইয়েতে গেলে ধরলাম এটা হচ্ছে তার ব্যান্ড, এটা হচ্ছে আরেকটা তার ব্যান্ড। ঠিক আছে, আর কে ইকুয়াল টু 45 ডিগ্রিতে গেলে এনার্জি আরেকটু হায়ার। ঠিক আছে, এখানেও এনার্জি একটু আরেকটু হায়ার। সেগুলো হচ্ছে অ্যালাউড এনার্জি, এটাও অ্যালাউড, এটাও অ্যালাউড, এটাও অ্যালাউড। এই যে গ্যাপটা এটা হচ্ছে ফরবিডেন, এই যে গ্যাপটা এটা হচ্ছে ফরবিডেন। কিন্তু যখন ওভারল্যাপিং হচ্ছে বিলিয়ন জনে, ফার্স্ট এবং সেকেন্ড বিলিয়ন জনে, তখন আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের এই যে ফার্স্ট বিলিয়ন জনের ক্ষেত্রে এইটা হচ্ছে তার ওভারল্যাপিংটা দেখানো হচ্ছে, এবং সেকেন্ড বিলিয়ন জনের ক্ষেত্রে এইটা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ওভারল্যাপিং হচ্ছে। ঠিক আছে, এখানে একটা ওভারল্যাপিং হচ্ছে। সো যেটা হয় যে তোমার যখন কার্ভস অফ ইকুয়াল এনার্জি ফর দ্য ফার্স্ট বিলিয়ন জোন তুমি যে এক্সটেন্ড করো সেকেন্ড বিলিয়ন জোনে, তখন দেখবা যে একটা ওভারল্যাপিং হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো ওভারল্যাপিং হবে বাউন্ডারিতে, ওকে ফাইন, বা বাউন্ডারি বা তোমার জোন বাউন্ডারিতে এই জায়গাগুলিতে। ঠিক আছে, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাবো যে ডিসকন্টিনিউটি হবে, এবং এই জায়গাগুলিতে আসলে পাশের জোনের সাথে তাদের একটা ওভারল্যাপিং হতে পারে। ঠিক আছে, কিন্তু ফার্স্ট বিলিয়ন জোনের একেবারে সোল দুইটা নিজের দুইটা এনার্জি লাইন হচ্ছে এইটা এবং এইটা, এগুলি কারোর সাথে ওভারল্যাপিং হবে না। কিন্তু বাউন্ডারিতে এই অংশটুকু এখানে এখানে এই দুইটার ক্ষেত্রে তাদের আসলে ওভারল্যাপিং হবে। আচ্ছা, এটা মাথায় রাখো যে একটা ওভারল্যাপিং হবে, এই জিনিসটা নিয়ে পরে আবার আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসো যে আমরা টু অবটেইন দ্য ক্যালকুলেটেড ব্যান্ড স্ট্রাকচার অফ সিলিকন, আমরা একটা এক্সাম্পল দিতে যাচ্ছি যে সিলিকনের ক্ষেত্রে তুমি যদি তাদের ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেট করতে চাও তাহলে কি করতে হবে। ঠিক আছে, যেমন আমরা এই আসলে কার্ভ প্লেন কে
তারপরে এই যে ব্রিলিয়ন জোন থিওরি অ্যাপ্লাই করছে, বেসিক্যালি উই ডু দিস ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য ব্যান্ড স্ট্রাকচার। এন্ড ব্যান্ড স্ট্রাকচার অফ ডিফারেন্ট অ্যাটম আছে, যেমন সিলিকন আছে, তুমি যদি সিলিকন বের করতে চাইলে সেমিকন্ডাক্টর, গ্যালিয়াম আর্সেনাইড আছে সেমিকন্ডাক্টর। তুমি যদি বলো কপার, এটা আবার মেটাল, অ্যালুমিনিয়াম এটা আবার মেটাল, ঠিক আছে। এই প্রত্যেকের ক্ষেত্রে ব্যান্ড স্ট্রাকচার আছে, অর্থাৎ ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচার আছে। এই ব্যান্ড স্ট্রাকচার গুলি বের করার জন্য আসলে এই ব্রিলিয়ন জোন, তারপর কে স্পেস, তারপরে যে আমরা যে পিরিয়ডিক পটেনশিয়াল স্কিম, এগুলি তারা ধরে ক্যালকুলেট করে। প্রথম যে জিনিসটা তারা ক্যালকুলেট করে সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্যালকুলেশন করে আর পরে আবার এক্সপেরিমেন্ট করে দেখে যে এই জিনিসগুলি ঠিক আছে কিনা, ভ্যালুগুলি, ব্যান্ড স্ট্রাকচার। আমরা আজকে এক্সপেরিমেন্ট দেখবো না, এক্সপেরিমেন্ট আমাদের কোর্সের অংশও না। আমরা ক্যালকুলেশন করে কিভাবে ব্যান্ড স্ট্রাকচার বের করে সেটা স্টেপগুলি দেখবো। যেমন এটা হচ্ছে একটা সিলিকনের একটা স্ট্রাকচার, ফেস সেন্টার ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচার অফ সিলিকন, ঠিক আছে। ফেস সেন্টার অর্থাৎ চারটা ফেসে তোমার এটা চারটা তোমার সিলিকন অ্যাটম আছে, ঠিক আছে, এরকম। ওকে, এবং সেগুলি চারটা কি, একটা দুইটা তিনটা চারটা, না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সরি ছয়টা ফেসে ছয়টা ফেস সেন্টার অ্যাটম আছে, ঠিক আছে। এই ফেস সেন্টার অ্যাটম ছয়টা ফেস, ছয়টা ফেসে ছয়টা ফেস সেন্টার অ্যাটম আছে। এটা হচ্ছে সিলিকনের ফেস সেন্টার বা এফসিসি বলি আমরা, ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচার চিন্তা করে এই স্ট্রাকচারের অ্যাটমের যে পটেনশিয়াল থাকে সেটা এক একজন এক একটা ভ্যালু ধরে ধরে ক্যালকুলেশন করে আর কি, জাস্ট জানার জন্য বলছি। তো সেটা কনসিডার করে তারা করে কি ক্যালকুলেশন করে, এবং তারপরে প্রথম হচ্ছে তারা স্ট্রাকচারটা চিন্তা করে, স্ট্রাকচারের পরে তারা করে কি একটা ব্রিলিয়ন জোন ফর্ম করে ওই এফসিসি স্ট্রাকচারের জন্য। তুমি যদি বিসিসি স্ট্রাকচার নাও তাহলে তার ব্রিলিয়ন জোনটা ডিফারেন্ট হবে। তুমি যদি বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার নাও বা ফেস সেন্টার, তারপরে আরো যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, ঠিক আছে, কিউবিকের ক্ষেত্রে আছে, হেক্সাগোনাল আছে, তুমি যে স্ট্রাকচার চিন্তা করো সেই স্ট্রাকচারের ব্রিলিয়ন জোন কিন্তু আলাদা হবে। আমরা এখানে সিলিকনেরটা আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই বিসিসি এফসিসি স্ট্রাকচারের জন্য ফার্স্ট ব্রিলিয়ন জোন অফ দা এফসিসি স্ট্রাকচার, কার জন্য, কিউবিক স্ট্রাকচারের জন্য, ঠিক আছে, ডায়মন্ড শেপ কিউবিক স্ট্রাকচারের জন্য তার বিলিয়ন জোনটা হচ্ছে এরকম। আচ্ছা, এই বিলিয়ন জোন এতক্ষণ আমরা যেভাবে দেখছি আর এখানে আসলে বিলিয়ন জোনটা যেটা দেখছি আসলে এগুলো হচ্ছে প্লেন, ঠিক আছে। কিভাবে প্লেন তৈরি করা হয়েছে, যেমন দেখো বিলিয়ন জোনের সেন্টারটাকে তুমি বলো এই যে গামা, বিলিয়ন জোনের সেন্টারটাকে বলো গামা। গামা থেকে তারা এই বরাবর এইখানে একটা প্লেন চিন্তা করছে, এইটা হচ্ছে তোমার এক্স প্লেন, এবং যেটাকে আমরা বলি 100 একটা ইন্টারসেপ্ট প্লেন, 100 একটা প্লেন এটা, ঠিক আছে। অর্থাৎ এই লাইনের সাথে এটা পারপেন্ডিকুলার, যেটাকে আমরা বলছি গামা থেকে কে ওয়াই ওয়েভ ভেক্টরের দিকে গেল, এইটা একটা প্লেন ধরলাম, এটা একটা এক্স প্লেন, এক্স প্লেন, সেটা হচ্ছে 100 প্লেন। আচ্ছা, আরেকটা প্লেন তুমি ধরো এই প্লেনটা কে, ঠিক আছে, এই প্লেনটা ধরো, ঠিক আছে, এবং এই প্লেনটাকে আমরা বলছি 110 প্লেন, ঠিক আছে। আরেকটা প্লেন হচ্ছে এই প্লেনটা, এই প্লেনটাকে আমরা বলছি 111 প্লেন, ঠিক আছে, এই প্লেনটাকে বলছি আমরা 111 প্লেন। এই তিনটা প্লেন ধরো আপাতত ধরে আমরা আগাই। তাহলে গামা থেকে এক্স ডিরেকশনে 110 প্লেনে গামা থেকে এই প্লেনটার ডিস্টেন্স আমরা বলছি এই ট্রায়াঙ্গেল ডেল্টা সিম্বল, ঠিক আছে। আচ্ছা, গামা থেকে কে এই প্লেনের এই পয়েন্টে তার যে ডিস্টেন্স সেটাকে বলছি এরকম এপসাইলন, ঠিক আছে, ক্যাপিটাল এপসাইলনের মতো সিম্বলটা। আচ্ছা, তারপর গামা থেকে সেন্টার, বিলিয়নের সেন্টার থেকে এই যে একটা প্লেন, হেক্সাগোনাল একটা প্লেন দেখতে পাচ্ছ, এই প্লেনের সেন্টারে এল এ যে তোমার এল যে ডিস্টেন্স সেটাকে তুমি বলতে পারো ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, যেমন এই এই সিম্বলটা হচ্ছে সেটা এখানে হবে এই সিম্বলটা। আচ্ছা, এখন এই যে তুমি সেন্টার থেকে এক একটা প্লেনে যখন যাবা, ঠিক আছে, এক একটা প্লেনে যাওয়া মানে এক একটা প্লেনের তোমার কে ভ্যালু ডিফারেন্ট। সো এই দিকে গেলে কে এর ভ্যালু যা, এই দিকে গেলে কে এর ভ্যালু ডিফারেন্ট, আবার এই দিকে গেলে কে এর ভ্যালু ডিফারেন্ট, আবার এই দিকে গেলে কে এর ভ্যালু ডিফারেন্ট, আবার এখান থেকে যদি তুমি এই পয়েন্টের দিকে যাও তাহলে কে এর ভ্যালু ডিফারেন্ট। অর্থাৎ তুমি গামার থেকে যেই দিকে যাও না কেন এক এক দিকে তুমি কে এর ভ্যালু এক এক রকম পাবো। এখন যদি এরকম হয় যে তোমার সিমেট্রি অপারেশন যদি থাকে, তুমি এই পাশে একটা প্লেন পাচ্ছ, আবার এই পাশে যদি একই রকম থাকে তাহলে এদিক থেকে এদিকে যা, এদিক থেকে এদিকেও তাই পাবা। আবার এদিক থেকে উপরেও যদি একই প্লেন থাকে এখানে, আর নিচেও যদি একই প্লেন থাকে তাহলে উপরে নিচে তুমি একই রকম পাবো। তো তারা করলো কি, ফার্স্ট বিলিয়ন জন অফ দা এফসিসি স্ট্রাকচার, বইয়ের পিকচারটা ক্লিয়ার না দেখে আমি নেট থেকে একই রকম সিমিলার পিকচার এখানে দেখিয়েছি। আচ্ছা, তারপরে সেটাকে ক্যালকুলেশন করে তারা একটা ব্যান্ড স্ট্রাকচার তৈরি করলো এখানে, যেটা হচ্ছে এনার্জি অ্যাজ এ ফাংশন অফ এই সিমেট্রি পয়েন্টগুলি, যেগুলো হচ্ছে এইটা হচ্ছে সেই গামা, ঠিক আছে, এটা হচ্ছে সেই গামা সেন্টার অফ দ্য বিলিয়ন জোন। এখন গামা থেকে তুমি যদি এল এর দিকে আসো, গামা থেকে তুমি যদি এল এর দিকে যাও, অর্থাৎ সেন্টার অফ বিলিয়ন জোন থেকে যদি তুমি এই হেক্সাগোনাল প্লেনের দিকে আসো, কে এর ওয়েভ ভেক্টরের চেঞ্জের জন্য
এনার্জি চেঞ্জ তুমি এরকম দেখতে পাবো। সরি, এল গামা থেকে যদি এল এর দিকে যাও তাহলে তুমি এরকম এনার্জি কি বলে কিছু লাইন তুমি পাবা, যেগুলিকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ডের লাইন, আর এগুলিকে বলি আমরা ব্যালেন্স ব্যান্ডের লাইন। আচ্ছা, আবার গামা থেকে যদি তুমি এক্স এর দিকে যাও, অর্থাৎ গামা থেকে এই বরাবর এক্স এই প্লেনটার দিকে যাও, যেটা হচ্ছে 100 প্লেন, তখন তুমি এই গামা থেকে এক্স এই অংশটুকুতে যে ব্যান্ড স্ট্রাকচার সেটা পাবো। ঠিক আছে? আচ্ছা, আবার এক্স থেকে কে এবং তুমি কে থেকে আবার গামা, অর্থাৎ কে থেকে যদি গামা এইদিকে যাও, তখন এই যে এপসাইলন, কে থেকে গামা এপসাইলন, তাহলে তুমি এই ব্যান্ড স্ট্রাকচারটা পাবো। ঠিক আছে? তারপরে প্রত্যেকটা জায়গায় তারা এখানে কানেকশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন এইভাবে করে একটা ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। ঠিক আছে? তো প্রথমে যেটা হয় স্ট্রাকচার, তারপরে যেটা হয় তার বিলিয়ন জন, এবং সেখান থেকে 2-3টা মেথড আছে, যে কোনো একটা মেথড ইউজ করে এই ধরনের ব্যান্ড স্ট্রাকচার পাওয়া যেতে পারে। আমি কয়েকটা মেথডের নাম এখানে লিখেছি জাস্ট জানার জন্য। ঠিক আছে? মেথডগুলি মানে একটু কঠিন আছে, এখন আমরা আমাদের সিলেবাসে ধরো এই ধরনের জিনিস আমরা শিখাই না, ইভেন ধরো আমাদের কোর্সেরও কোথাও নাই। ঠিক আছে? এই ধরনের মেথডগুলি যারা সাধারণত ফিজিক্সে একটু বেশি মেইন পিওর ফিজিক্সে যারা স্টাডি করে তারা এরকম 2-3টা মেথড শিখে কোয়ান্টাম মেকানিক্সে। এখানে সেভারাল মেথড আছে, আমি কয়েকটা মেথডের নাম দিলাম। এবি ইনিটিউ মেথড, ইনিশিও মেথড বলে অনেকে, আরেকটা বলে ডেনসিটি ফাংশনাল থিওরি বা ডিএফটি, টাইট বাইন্ডিং মেথড, আরো অনেক মেথড আছে, 6-7টা মেথড আছে আমি দেখবো। ঠিক আছে? এর মধ্যে আমি জাস্ট কয়েকটা জিনিস এখানে নাম লিখলাম। বেসিক্যালি এই ধরনের একটা ইলেকট্রনিক ব্যান্ডের স্ট্রাকচার কিভাবে তৈরি হয়, প্রথমে তার স্ট্রাকচার, তারপরে হচ্ছে তার করেসপন্ডিং ব্রিলিয়ন জোন, তারপরে হচ্ছে তুমি যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে এই ধরনের একটা ব্যান্ডের স্ট্রাকচার পেতে পারো। এটা হচ্ছে সিলিকনের একটা ইলেকট্রনিক ব্যান্ডের স্ট্রাকচার। ঠিক আছে? এজ এ ফাংশন অফ কে, এদিকে কিন্তু কে, ঠিক আছে, কিন্তু কে ডিফারেন্ট ডিরেকশনের জন্য তার এরকম ব্যান্ড ডায়াগ্রাম হবে। ঠিক আছে? এক এক দিকে গামা থেকে এল, গামা থেকে এক্স, তারপরে গামা থেকে কে, বিভিন্ন দিকে তো বিভিন্ন রকম ব্যান্ড ডায়াগ্রাম পাবো। আচ্ছা, এটার মধ্যে যে কন্ডাকশন ব্যান্ডের হাইয়েস্ট আর ভ্যালেন্স ব্যান্ডের যে লোয়েস্ট, এইটা এই দুইটার মাঝখানে যে গ্যাপ সেটাকে বলে ব্যান্ড গ্যাপ। এখানে একটা লাইন টানলাম আর এখানে একটা লাইন টানলাম, কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট আর ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট, এই দুইটার মধ্যে যে গ্যাপ সেটাকে বলে ব্যান্ড গ্যাপ, অনেকে সেমিকন্ডাক্টর ব্যান্ড গ্যাপও বলে। এইখানে যে ব্যান্ড গ্যাপটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড একই পয়েন্টে নাই, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড আছে গামা পয়েন্টে আর কন্ডাকশন ব্যান্ড আছে এক্স পয়েন্টে, একই পয়েন্টে নাই বলে তাদেরকে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ বলে। সিলিকন হচ্ছে এরকম একটা ম্যাটেরিয়াল যে যার ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ আছে, কিন্তু অন্যান্য বেশিরভাগ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে তোমার ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, তখন দেখা যায় যে এই ভ্যালেন্স ব্যান্ডের উপরেই এই কন্ডাকশন ব্যান্ডটা এই জায়গায় থাকে। ঠিক আছে? মানে কন্ডাকশন ব্যান্ডের যে লোয়েস্টটা, এটাকে তুমি কন্ডাকশন ব্যান্ড বলতে পারো, কিন্তু আসলে দিস ইজ নট দ্য লোয়েস্ট অফ দ্য কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট হচ্ছে এইটা। ঠিক আছে? আর ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট হচ্ছে এটা। এই দুইটা যদি একই লাইন বরাবর থাকে তখন সেটাকে বলি আমরা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। একই বরাবর না থাকলে আমরা সেটাকে বলি ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এবারে সব বইয়ের সিলিকন এরকম উদাহরণ পাবা, মেটালেরও উদাহরণ আছে। ঠিক আছে? তোমরা দেখতে পারো, যেমন কপার এবং অ্যালুমিনিয়ামের জন্য তোমরা যদি দেখো, কপার এবং অ্যালুমিনিয়াম দুইটাই হচ্ছে মেটাল, তখন দেখবা যে তাদের ওভারল্যাপিং ব্যান্ড থাকবে, এবং সেখানে তুমি কন্টিনিউয়াস অ্যালাউড এনার্জি না পেয়ে একটু কোয়াসি কন্টিনিউয়াস পাবা, মানে কিছু কন্টিনিউয়াস কিছু ডিসক্রিট এরকম একটা এনার্জি অ্যালাউড এনার্জি পাবা ইন ডিফারেন্ট ডিরেকশন অফ কে স্পেস। ওই ফিগার আছে 5.21 5.22, দেখো। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড ওভারল্যাপিং ইজ নট কমপ্লিট। ঠিক আছে? হুইচ রেজাল্টস ইন দ্য অলরেডি মেনশন এনার্জি গ্যাপ। ঠিক আছে? যেমন এইখানে যেমন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ব্যান্ড ওভারল্যাপিং, এই মানে ভ্যালেন্স ব্যান্ডের আর এখানকার এই যে কন্ডাকশন ব্যান্ড এখানে আছে, ঠিক আছে, এগুলি তোমার কমপ্লিট হয় না। ঠিক আছে? অর্থাৎ ইউ ক্যান নট সে দ্যাট, মানে অর্থাৎ এখানে একটা গ্যাপ থাকবে। ঠিক আছে? এই কন্ডাকশন ব্যান্ডটা আছে যে এটা কখনোই ব্যালেন্স ব্যান্ডের নিচে নেমে যাবে না, আবার ব্যালেন্স ব্যান্ডটা যে আছে এখানে এটা কখনোই কন্ডাকশন ব্যান্ডের উপর, মানে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট থেকে উপরে চলে যাবে না। যদি এরকম হয় যে এই কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্টটা নিচে নেমে গেল এবং ব্যালেন্স ব্যান্ডের হাইয়েস্টটা উপরে উঠে গেল, তাহলেই তাদের মধ্যে তখন ওভারল্যাপিং হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে না, দেখা যায় কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট এবং ব্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট যেখানেই থাকুক না কেন, একই লাইনে থাকুক বা অন্য লাইনে থাকুক, তাদের মধ্যে একটা গ্যাপ থাকেই, এরকম একটা ভার্টিক্যাল একটা গ্যাপ তুমি পাবাই। আচ্ছা, যেমন আমি যদি গ্যালিয়াম আর্সেনাইডেরটা দেখাই, আমি গ্যালিয়াম আর্সেনাইডেরটা হয়তো এই যে আমি জানি না এটা কি শেয়ার দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? গ্যালিয়াম আর্সেনাইডেরটা, হ্যাঁ, এই যে নিউ শেয়ার, এই যে গ্যালিয়াম আর্সেনাইডেরটা ক্ষেত্রে যদি দেখো, এইখানে দেখো এটা হচ্ছে তার ব্যালেন্স ব্যান্ডের লোয়েস্ট, আর এটা হচ্ছে তার কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট। তো এইখানে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মধ্যে এইখানে একটা গ্যাপ আছে, এটা ব্যান্ড গ্যাপ এখানে দেখিয়েছি আমরা, এইখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এবং সেটা যে গামা পয়েন্টে এখানেও দেখাচ্ছে, আবার গামা পয়েন্টে এখানেও দেখাচ্ছে। তো এইখানে আমরা দেখা যাচ্ছে গামা পয়েন্টেই তাদের একটা ব্যান্ড গ্যাপ আছে। সো এটাকে তুমি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর বলতে পারো।
এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই যে দেখো যে তাদের কিন্তু এই যে কন্ডাকশন ব্যান্ড উপরে যা আছে এবং নিচে যত ভ্যালেন্স ব্যান্ড আছে তাদের মধ্যে কিন্তু ওভারল্যাপিং হয় নাই। কিন্তু মেটালের ক্ষেত্রে যেমন তুমি যদি এটার ক্ষেত্রে দেখো যে কপারের ক্ষেত্রে আমি বলছিলাম এখানে তুমি ভ্যালেন্স ব্যান্ড কোনটা আর কন্ডাকশন ব্যান্ড কোনটা এটা বাইর করতে পারবে না। ঠিক আছে, দেখবা যে একটা আরেকটার ভিতরে এরকম ওভারল্যাপিং হয়ে গেছে। ঠিক আছে, মেটালের ক্ষেত্রে এই ওভারল্যাপিংটা থাকে। আর সিলিকনের ক্ষেত্রেও একই জিনিস। না, সিলিকনের ক্ষেত্রে এই যে ওভারল্যাপিং থাকবে না। ঠিক আছে, যেটা আমি দেখালাম। আর এখানে হচ্ছে কপারের ক্ষেত্রে দেখানো হয়েছে, এখানেও দেখো ওভারল্যাপিং একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে। ঠিক আছে, কোনটা ভ্যালেন্স ব্যান্ড কোনটা কন্ডাকশন ব্যান্ড তুমি বের করতে পারবে না, টাফ। ঠিক আছে, ওভারল্যাপিং আছে, যেটা মেটালের ক্ষেত্রে হয় আমরা বলি ওভারল্যাপিং অফ কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থাকে। আচ্ছা, এখন আমরা আমাদের লেকচারে আবার আসি। আচ্ছা, তো মেটালের ক্ষেত্রে যেটা বলছিলাম এই ফিগারগুলি একবার আমি দেখালাম এখানে যে 5.21 এবং 5.22। ঠিক আছে, মেটালের ক্ষেত্রে ওখানে আমরা কোয়াসি কন্টিনিউয়াস, ঠিক আছে, অ্যালাউড না যে একটার সাথে আরেকটা ওভারল্যাপিং আছে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপিং হয় না, ওভারল্যাপিং ইজ নট কমপ্লিট, এই জন্য এটা বলা হয়েছে। এবং দেয়ার ইজ এ এনার্জি গ্যাপ। ঠিক আছে, যেহেতু ওভারল্যাপিং হয় না, নট কমপ্লিট, সো উইল গেট এ এনার্জি গ্যাপ। এবার আসো থ্রি ডাইমেনশনাল কে স্পেস। ঠিক আছে, আমরা যাচ্ছি ফার্মি সারফেস করবো, তার আগে এখানে থ্রি ডাইমেনশনাল কে স্পেস আমাদের একটু করি। যেমন এইখানে দেখো যে তোমার একটা থ্রি ডাইমেনশনাল কে স্পেস আমরা দেখাচ্ছি। ঠিক আছে, এবং এই যে একটা গোল্ডেন কালারের, এটা হচ্ছে তোমার একটা কপারের ক্ষেত্রে তার ফার্স্ট বিলিয়ন জনের, ঠিক আছে, একটা পার্টিকুলার সারফেস। এখন পার্টিকুলার সারফেসের এই যে তুমি একটা গোলক চিন্তা করতে পারো, স্ফেয়ার। স্ফেয়ারের শুধুমাত্র কিছু পয়েন্টে, এগুলিকে বলে নেক। ঠিক আছে, এটাকে বলে বেলি, এটাকে বলে বেলি, এটাকে বলে নেক। এই নেক গুলিতে তাদের এনার্জিটা ডিফারেন্ট, কিন্তু বেলির যে কোনো জায়গায় তাদের এনার্জি কিন্তু তোমার একই থাকে। সো স্ফেয়ারের মোটামুটি সবগুলি জায়গায় তার এনার্জি একই, কিন্তু শুধুমাত্র নেকের জায়গায় এই জায়গাগুলিতে তার এনার্জি ডিফারেন্ট হয়। এবং এই জায়গাগুলিতে এনার্জি ফার্স্ট বিলিয়ন জোনে ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে ব্রিলিয়ন জোনের এই অংশগুলি আসলে এক্সটেন্ডেড ইনটু দ্য সেকেন্ড জোন, যার জন্য এখানে গিয়ে একটা ডিসকন্টিনিউটি হয়ে গেছে। যদি এটা সম্পূর্ণটা একটা ফুটবল হইতো, ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতাম একটা থ্রি ডাইমেনশনাল কে স্পেস। এটাও একটা থ্রি ডাইমেনশনাল কে স্পেস, কিন্তু সম্পূর্ণটা একটা ফুটবল না। এটা কিছু কিছু জায়গায় এরকম আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। ফাঁকা মানে হচ্ছে সে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, পাশের জোনের সাথে সে মিলে গেছে, মিলবে আর কি, এই জন্য এই জায়গাটাতে ফাঁকা দেখানো হচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি তুমি ব্রিলিয়ন জোন দেখো, অনেক ব্রিলিয়ন জনই পাবা, যাদের ক্ষেত্রে দেখবে যে পুরাটা একটা গোলকের মতো এরকম আছে। আচ্ছা, ইন থ্রি ডাইমেনশনাল কে স্পেস ওয়ান অবটেইনস সারফেস অফ ইকুয়াল এনার্জি। সো এই পয়েন্টগুলি বাদ দিয়ে, মানে এই এরিয়াগুলি বাদ দিয়ে, ওপেন স্পেস গুলি বাদ দিয়ে বাকি যে এরিয়াগুলি দেখতে পাচ্ছ, সেই জায়গাগুলিতে আসলে সব জায়গাগুলিতে তুমি সেন্টার থেকে, ব্রিলিয়ন জোনের সেন্টার থেকে যেদিকে আসো না কেন, ফুটবলের মতো চিন্তা করো, যেদিকে আসো না কেন সব জায়গায় ফুটবলের সারফেসে সব জায়গায় তুমি ইকুয়াল এনার্জি পাবা, সব জায়গায় তুমি ইকুয়াল এনার্জি পাবা। ঠিক আছে, থ্রি ডাইমেনশনাল কে স্পেসে। আচ্ছা, আর ফর দ্য ফ্রি ইলেকট্রন কেস এন্ড ফর কিউবিক ল্যাটিস দেয়ার ইজ স্পেয়ার, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কে স্পেসের ক্ষেত্রে আমরা ইকুয়াল এনার্জি আছে, এই সারফেসটা ইকুয়াল এনার্জি পাবো, আর এইটা একটা স্পেয়ার ফর্ম করবে, একটা ফুটবল ফর্ম করবে, এই কথাটা এখানে বলছে। আর থ্রি ডাইমেনশনাল কে স্পেসের ক্ষেত্রে আরেকটা জিনিস বলছে, দ্য ওয়ান ডাইমেনশনাল ফার্মি এনার্জি ইজ রিপ্লেসড বাই ফার্মি সারফেস। আর থ্রি ডাইমেনশনাল কে স্পেসের ক্ষেত্রে ফার্মি এনার্জি যেটা থাকে, ঠিক আছে, সেটাকে আমরা ফার্মি সারফেস দিয়ে ডিফাইন করি। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা ফার্মি এনার্জি তোমার আগে পড়েছিলাম, যেটা তোমাদের মনে আছে কিনা, যে আমাদের লেকচার 12 ছিল, যে আমি যে লেকচার 12 যাই, ঠিক আছে, আমি যে লেকচার 12 যাই, লেকচার 12 তোমাদের মনে আছে কিনা, এরকম ভাবে আমি ফার্মি এনার্জি পড়িয়েছিলাম। ঠিক আছে, যে তোমার ফার্মি এনার্জি বলেছিলাম যে এগুলি হচ্ছে যে ধরলাম যে লোয়েস্ট অ্যাভেলেবল স্টেজ, যেগুলিতে বাকেটের ভিতরে ইলেকট্রন আছে, E1 E2 E3 E4। এখানে হচ্ছে আরেকটা অ্যাভেলেবল স্টেজ, যেটা হচ্ছে E5, যেটা বাকেট আছে, অ্যাভেলেবল স্টেজ আছে, কিন্তু সেখানে কোনো ইলেকট্রন নাই। এখন আমরা বলেছিলাম যে তুমি যদি এই বরাবর একটা লাইন চিন্তা করো, এটা হচ্ছে ফার্মি এনার্জি। ঠিক আছে, এই ফার্মি এনার্জি বা ফার্মি লেভেলের নিচে যত অ্যাভেলেবল স্টেজ আছে সবগুলি তোমার ফিল্ড আপ থাকবে এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ঠিক আছে, কিন্তু যদি টেম্পারেচার বাড়াও, তাহলে এইখান থেকে এই ফার্মি এনার্জি ক্রস করে তারা করবে কি E5 এ চলে যাবে। যেমন এই পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ক্রস করে তারা হায়ার লেভেলে চলে গেল। কখন এটা হবে? যখন ফার্মি এনার্জি মানে এনার্জিটা ফার্মি এনার্জি থেকে বেশি হবে। ঠিক আছে, যেমন এই EF এর লাইনটা আমরা পড়েছিলাম, এই যে 1 অ্যাবসলিউট জিরোতে, কিন্তু যখন এনার্জিটা EF এর থেকে বেশি হবে, তখন কিন্তু লাইনটা তোমার এরকম হয়ে যেত। অর্থাৎ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বেশি হলে কিছু ইলেকট্রন হায়ার স্টেটে চলে যেত। অর্থাৎ ফার্মি এনার্জির নিচে বা ফার্মি সারফেসের নিচে
যত স্টেট আছে সেগুলিকে আমরা বলি যে দে আর ফিল্ড আপ, ঠিক আছে, এট অ্যাবসলিউট জিরো, ঠিক আছে। কিন্তু যদি অ্যাবসলিউট থেকে জিরো থেকে বেশি টেম্পারেচার হয়, থার্মাল এনার্জি থাকে, তখন কিন্তু তারা হায়ার স্টেটে যেতে পারে। ওকে, সো আমি আবার আগের জায়গাটায় আসি যে আমরা যে লেকচার পড়ছিলাম যে ফার্মি এনার্জি, সরি, যে লেকচারে দেখছিলাম এখানে যে তোমার ফার্মি সারফেস কাকে বলছি। ফার্মি সারফেস সেটা হচ্ছে এই স্ফিয়ারটার, ফুটবলটার যে সারফেস গুলি সেগুলিকে তুমি ফার্মি সারফেস বলতে পারো। এবং সেই ফার্মি সারফেসের বেশি এনার্জি যদি হয় তাহলে হচ্ছে এই বাউন্ডারি গুলিতে হচ্ছে তার বেশি এনার্জি, কিন্তু এছাড়া বাকি পয়েন্ট সবগুলিতেই তার হচ্ছে ফার্মি সারফেসের ফার্মি সারফেসটাকে তুমি বলতে পারো ফার্মি এনার্জি, ঠিক আছে। ফার্মি সারফেসটাকে বলতে পারো ফার্মি এনার্জি, অর্থাৎ এই ফার্মি সারফেসের বা এই ফার্মি এনার্জি নিচে যত অ্যাভেলেবল স্টেট থাকবে সবগুলো অ্যাভেলেবল স্টেট হবে তোমার ইলেকট্রন দ্বারা ফিল্ড আপ। আর এই সারফেস, ফার্মি সারফেস অথবা এই ফার্মি এনার্জি যাই বলো না কেন, এর বাইরে যে স্টেট গুলি থাকবে, যেমন এই অংশটুকু নেকটা, এটা বাইরে চলে গেছে, ফুটবলের বাইরে একটু অংশ পাশেরটা সাথে চলে গেছে, সেই জায়গাগুলিতে কিন্তু তার তোমার ডিফারেন্ট বিহেভিয়ার হবে। অর্থাৎ সেখানে আমরা বলবো না যে সে তখন হায়ার এনার্জি স্টেটে চলে যাবে, অথবা বলবো যে সেকেন্ড জোনের যে অ্যাভেলেবল স্টেট আছে সেখানে এটার বাকি অংশটুকু পাওয়া যাবে। অর্থাৎ এই ফুটবলটা কিন্তু এই জায়গাটা ওপেন হয়ে গেছে, এই ওপেন হয়ে গেছে, এই জায়গা ওপেন হয়ে গেছে, এই জায়গা ওপেন হয়ে গেছে, তাহলে এই ওপেন অংশটুকু কই গেল? এই ওপেন অংশটুকু আসলে পরের যে সেকেন্ড বিলিয়ন জোন আছে সেইখানে যে অ্যাভেলেবল স্টেট আছে সেখানে চলে গেছে। কেন? কারণ এই ফুটবলের এই নেক অংশটুকু, গলা যে বলছি, সেই অংশটুকু তার বডি বা বেলি, এই যেটা তার থেকে বেশি এই এনার্জিটুকু। সো ফার্মি সারফেস হচ্ছে আসলে এই বেলিটা, তার থেকে উপরে, এরকম উপরে এই অংশটুকু হচ্ছে তার বাইরে, ঠিক আছে, গলাটা। সো এই অংশটুকু আসলে যেহেতু ফার্মি সারফেসের বাইরে, সো তারা আসলে হায়ার অ্যাভেলেবল স্টেটে চলে গেছে, এটা ধরতে হবে। আচ্ছা, সো ফর এটাকে আমরা বলি যে অনেক সময় যে নন প্যারাবোলিক ইকে বিহেভিয়ার বলি, দিস সারফেস বিকাম মোর ইনভলভ, ঠিক আছে। নন প্যারাবোলিক আমরা এটা ক্লোজড স্ফিয়ার দিয়ে বুঝাই, ঠিক আছে। প্যারাবোলিক তো সাধারণত ওয়ান ডাইমেনশন বা টু ডাইমেনশন দিয়ে আমরা এক্সপ্রেস করি, কিন্তু যখন থ্রি ডাইমেনশনে চলে যায় তখন আমরা নন প্যারাবোলিক এরকম একটা স্ফিয়ারে চলে আসলাম। ওকে, আর এই যে জিনিসটা বাইরে যে একটা দেখতে পাচ্ছ স্ট্রাকচার, এটা হচ্ছে সেই ফার্স্ট বিলিয়ন জনের স্ট্রাকচার, ঠিক আছে। আর এটা হচ্ছে সেই এফসিসি স্ট্রাকচার। এখানে হচ্ছে সেই গামা পয়েন্ট, একটু আগে যেটা বললাম, গামা থেকে এক্স ডিরেকশন 110 প্লেন, গামা থেকে কে এটা আরেকটা প্লেন, আর গামা থেকে এল এই আরেকটা হেক্সাগোনাল প্লেন। এই বিভিন্ন ডিরেকশনে তার ওয়েভ ভেক্টর ডিফারেন্ট, সেই ওয়েভ ভেক্টর ডিফারেন্ট হওয়ার জন্য তার ক্যালকুলেটেড এনার্জি ডায়াগ্রাম ডিফারেন্ট, ঠিক আছে, এইটা আর এইটা। আর তারপরে কপারের ক্ষেত্রে আমরা তার পার্টিকুলার সারফেস একটা দেখালাম, যেটা হচ্ছে তার ফার্মি সারফেস বা ফার্মি স্ফিয়ার বলতে পারো একে। আচ্ছা, এবার আসি সেই ফার্মি সারফেসে একটু ডেফিনেশন আছে প্রথম 3-4টা পয়েন্টে, কি বলতে চাইছে অলরেডি আমি বলে ফেলছি, তাও এখানে যে সেন্টেন্স গুলি আছে আমি একটু বলে যাই। ফার্মি সারফেস ইজ দ্য সারফেস অফ কনস্ট্যান্ট এনার্জি ইন কে স্পেস। কেন কনস্ট্যান্ট এনার্জি? এই যে ফুটবলের যে বাউন্ডারিটা, পেরিফেরিটা, যেদিকেই যাও না কেন, শুধুমাত্র এই নেক গুলি বাদে, গলাগুলি বাদে যেখানে খালি, বাকি সব জায়গায় কিন্তু সেন্টার থেকে যেদিকে যাও, যেহেতু এটা একটা গোল স্ফিয়ার, সব জায়গায় কিন্তু তার একই এনার্জি থাকবে, ঠিক আছে। এই ফার্মি সারফেসে বা এই ফার্মি সারফেসটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল, ঠিক আছে। এই সেটাকে আমরা বলছি সব জায়গায় তার একই এনার্জি থাকবে। So Fermi surface is the surface of constant energy in k space, and the Fermi surface কি করে, সেপারেট করে the unfilled orbitals from the filled orbitals at absolute zero, যেটা আমি বলছি অন্য লেকচার 12 এর স্লাইডে দেখিয়েছি যে at absolute zero টেম্পারেচারে ফার্মি সারফেস অথবা ফার্মি এনার্জির নিচে যত অ্যাভেলেবল স্টেট আছে সেগুলি ইলেকট্রন দ্বারা ফিল্ড আপ থাকবে। আর at absolute zero টেম্পারেচারে, অর্থাৎ একই টেম্পারেচারে এই ফার্মি সারফেস বা এই ফার্মি এনার্জির উপরে যত অ্যাভেলেবল স্টেট আছে সেগুলি এমটি থাকে at absolute zero temperature। যদি টেম্পারেচার বাড়াও তখন দেখবা যে কিছু হয়তো তোমার ইলেকট্রন ফার্মি সারফেসকে ক্রস করে তারা হায়ার স্টেটে চলে যেতে পারে। So it is the surface, এই ফার্মি সারফেসটা হচ্ছে in reciprocal space which separates কি করে occupied state আর unoccupied যে ইলেকট্রন স্টেটস আর জিরো টেম্পারেচার, এদের মধ্যে একটা সেপারেশন তৈরি করে বা এদের মধ্যে যে একটা গ্যাপ আছে সেটা সে এক্সপ্লেন করা যায় এই ফার্মি সারফেস দিয়ে, যেটা তোমার বেসিক্যালি এক্সিস্ট করে in reciprocal space। আচ্ছা, আরেকটা জিনিস করা যায় যে যেহেতু আমরা ইট ডিপিক্টস দ্য নেচার অফ কন্ডাকশন ইলেকট্রনস এর নেচারটা আমরা ডেসক্রাইব করতে পারবো। কেন? কারণ যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার তোমার থাকে তখন দেখা যাবে যে ফার্মি সারফেসের উপরে যে স্টেট গুলি সেখানে তোমার কোনো ইলেকট্রন থাকবে না, ঠিক আছে। কিন্তু যদি তোমার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বেশি হয় তখন দেখা যাবে যে কিছু ইলেকট্রন ফার্মি সারফেসকে ক্রস করে তারা হায়ার স্টেটে চলে যাবে, তখন সেগুলিকে আমরা কন্ডাকশন ইলেকট্রন বলতে পারবো, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সেই কন্ডাকশন ইলেকট্রনের বিহেভিয়ার গুলি এই ফার্মি সারফেস বা ফার্মি এনার্জি দিয়ে এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, আরেকটা জিনিস এক্সপ্লেন করা যায় সেটা হচ্ছে অ্যানাইসোট্রপিক ডিস্ট্রিবিউশন ইন ক্রিস্টালাইন সলিড। অ্যানাইসোট্রপিক বলতে আমরা বুঝাচ্ছি এই যে ক্রিস্টালাইন সলিডটা আছে, বা স্যার এটা তো বিলিয়ন জনে আমরা একটা সলিড কি দেখাতে পারবো, ধরো এইটা একটা সলিড ম্যাটেরিয়াল সিলিকনের, এইটা তুমি যে কোনো সব দিকে গেলে কি একই রকম কে পাচ্ছ? ঠিক আছে, আমি যদি সেন্টার থেকে এদিকে যাই হয়তো যাওয়ার পথে মাঝখানে যে অ্যাটমগুলি আছে তারা তো সেগুলিকে সে ইন্টারসেপ্ট করবে, যার ফলে সব দিকে তুমি একই রকম আইসোট্রপিক পাচ্ছ না এর ভ্যালু। সব দিকে যদি একই রকম আইসোট্রপিক পাইতা, চারিদিকে যেদিকে যাও না কেন, যে কোনো একটা পয়েন্ট চিন্তা করে তুমি যেদিকে যাও সব দিকে যদি একই কে পাও, তখন সেটাকে বলতে পারো আইসোট্রপিক। কিন্তু আমরা এই স্ট্রাকচার থেকে বুঝতে পারছি এটা আইসোট্রপিক না। সো দেখা যায় যে এই ফার্মি সারফেস বা ফার্মি এনার্জি দিয়ে আসলে কন্ডাকশন ইলেকট্রন এবং ক্রিস্টালাইন সলিডের ভিতরে যে অ্যানাইসোট্রপিক ডিস্ট্রিবিউশন থাকে, অ্যানাইসোট্রপিক ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছি, যে অ্যাটম গুলি তারা যেভাবে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে সেটা আসলে আইসোট্রপিক না। ঠিক আছে, যে কোনো একটা ইউনিট সেলের স্ট্রাকচারের ভিতরে একটু আগে যে স্ট্রাকচারটা দেখলাম তার ভিতরে তার অ্যাটম গুলি আইসোট্রপিক ওয়েতে ডিস্ট্রিবিউটেড না, তারা অ্যানাইসোট্রপিক ওয়েতে ডিস্ট্রিবিউটেড। একটা ইউনিট সেলের ভিতরে যে কোনো একটা পয়েন্ট থেকে সব দিকে গেলে একই রকম আইসোট্রপিক ডিস্ট্রিবিউশন আমরা পাবো না। ঠিক আছে, এই জন্য বলা হয় অ্যানাইসোট্রপিক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই কে স্পেস যে থাকে, ঠিক আছে, দেখা যায় কে স্পেস ইজ দ্যাট ইট ক্যান বি ইউজড টু শো দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য অ্যালাউড এনার্জি ব্যালেন্স ফর দ্য ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ এই কে স্পেস যেটা আমরা এখানে ধরছি যে এই যে ফার্মি সারফেসটাকে যদি ধরি একটা ক্লোজড একটা কে স্পেস, ঠিক আছে, সেটার ক্ষেত্রে তুমি বলতে পারো যে অ্যালাউড এনার্জি ব্যালেন্স ফর দ্য ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ ফার্মি সারফেসের নিচে যে স্টেট গুলি থাকবে, সেই যে কে স্পেস গুলি থাকবে, সেইখানে যে অ্যালাউড এনার্জি গুলি থাকবে, ভ্যালু গুলি থাকবে ফর ভ্যালেন্স ইলেকট্রন, সেগুলিকে তুমি ডেসক্রাইব করতে পারবা এই ফার্মি সারফেস এনার্জি দিয়ে। আচ্ছা, ফ্রি ইলেকট্রন ফার্মি সারফেস ওয়ার ডেভেলপড ফ্রম স্ফিয়ারস অফ রেডিয়াস কেএফ। অর্থাৎ তুমি এই যে ফুটবলটা, এইটার যে সারফেসটা, সেটা তুমি যদি ড্র করতে চাও তাহলে কপারের যে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলি আছে সেটা দিয়ে যদি ড্র করো, তখন তোমার এই ফুটবলের একটা স্ফিয়ার পাবা যার রেডিয়াস হবে কেএফ, যার রেডিয়াস হবে কেএফ। সেই কথাটা এখানে বলছে যে স্ফিয়ারের রেডিয়াস হবে কেএফ। আচ্ছা, সো স্ফিয়ারের রেডিয়াস হবে কেএফ এবং সেটা তোমার ভ্যালেন্স ইলেকট্রন কনসেন্ট্রেশন দিয়ে সাধারণত প্লট করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্লট অফ ই, এখান থেকে হচ্ছে বইয়ের অংশটুকু যে হামেদের বইতে বলছে যে এ প্লট অফ ই এজ এ ফাংশন অফ কে ক্যান বি প্রিপেয়ার্ড ফর ভেরিয়াস ডিরেকশন সিস্টেম। আচ্ছা, আমরা আগেও দেখেছি যে তোমার এইখানে যে ই এজ এ ফাংশন অফ কে, ঠিক আছে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম। ঠিক আছে, আচ্ছা, এখন যে থ্রি ডাইমেনশন সেখানে তারা বলছে প্লট অফ ই এজ এ ফাংশন অফ কে ক্যান বি প্রিপেয়ার্ড ফর ভেরিয়াস ডিরেকশন ইন ক্রিস্টাল। ক্রিস্টালের গামা পয়েন্ট থেকে সেন্টার অফ দ্য বিলিয়ন জোন থেকে বিভিন্ন দিকে যদি যাও, বিভিন্ন কে ডিরেকশনে যদি যাও, তাহলে তোমার এনার্জি ই এর ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা, এখন এই যে এনার্জি এর ভ্যালু চেঞ্জ হবে, সেখানে আমরা বিভিন্ন ধরনের কার্ভ পাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা এখানে বিভিন্ন ধরনের কার্ভ কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এই যে কার্ভ গুলির শেপ মোটামুটি রেজাল্টিং কার্ভ হ্যাভ সিমিলার শেপ, তাদের শেপ গুলি মোটামুটি একই থাকে, অর্থাৎ এরকম আপস এন্ড ডাউনস এই ধরনের একটা শেপ তারা শুরু করে, মানে শো করে, এক্সেপ্ট যেটা হচ্ছে ব্রিলিয়ন জনের বাউন্ডারিতে গিয়ে তারা ডিসকন্টিনিউটি হয়ে যায়। ঠিক আছে, ব্রিলিয়ন জনের বাউন্ডারিতে গিয়ে তারা দেখা যায় ডিসকন্টিনিউটি হয়ে যায়। সো তুমি এই রেজাল্টিং কার্ভ, যতগুলি কার্ভ হবে কে থেকে বিভিন্ন ডিরেকশনে যাও, যত ধরনের কার্ভ হবে হ্যাভ সিমিলার শেপস এক্সেপ্ট দ্য এনার্জি উইল ডিফার উইথ ডিরেকশন। ঠিক আছে, ডিরেকশনের সাথে সাথে তাদের শেপটা, তাদের এনার্জিটা ডিফারেন্ট হবে। অর্থাৎ এনার্জি কারো ক্ষেত্রে বেশি হবে, কারো ক্ষেত্রে কম হবে, কিন্তু প্যারাবোলিক শেপ সে শো করবেই। প্যারাবোলিক শেপ কোনোটা হবে ধরো বেশি স্টিপ প্যারাবোলা হইতে পারে, আরেকটা বেশি হোয়াইট প্যারাবোলা হইতে পারে। ধরলাম একটা, এই যে মাউসের পয়েন্টারটা খেয়াল করে, একটা এরকম প্যারাবোলা হইতে পারে, আর একটা এরকম প্যারাবোলাও হইতে পারে। সো দুইটা প্যারাবোলা কিন্তু তাদের শেপ কিন্তু একই রকম, কিন্তু তাদের প্যারাবোলিক শেপ একই, কিন্তু তাদের এরকম দুইটা শেপ মানে বোঝায় যে তাদের এনার্জিটা ডিফারেন্ট, অর্থাৎ বিভিন্ন ডিরেকশনে গেলে তাদের এনার্জিটা ডিফারেন্ট হবে। এবং এই যে এনার্জিটা ডিফারেন্ট, বেসিক্যালি কেন তারা এই এনার্জিটা ডিফারেন্ট, সেটা হচ্ছে পিরিয়ডিসিটি অফ দ্য পটেনশিয়াল ফিল্ড, অর্থাৎ অ্যাটম গুলি ল্যাটিস স্ট্রাকচারে কিভাবে আছে। ওয়ান ডাইমেনশনাল পিরিয়ডিসিটি আমরা দেখেছিলাম ইন ফিগার 1, এই হামেলের বইয়ে ফিগার 1 এ দেখো। ঠিক আছে, এটা মনে হয় হামেল, আচ্ছা, দেখো। ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল পিরিয়ডিসিটি অফ দ্য ফিল্ড। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে ম্যাগনিটিউড অফ দ্য ব্যারিয়ার্স। ঠিক আছে, জেনারেলি চেঞ্জ, যেমন আমরা ফিগার 1 এ যদি যাই, আমি নিউ শেয়ারে গিয়ে, ঠিক আছে, না এই বই না, সরি, এই বইয়ে ফিগার 1 হচ্ছে, এটা হামেলের বই, এটা হামেলের বই থেকে না, সেটা হচ্ছে তোমার আসলে আজরফ রফির বই হবে।
আচ্ছা, এই হচ্ছে সেই ফিগার 1 যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল পিরিয়ডিক ফেল ছিল, এবং এখানে ছিল ভি নট ছিল আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার হাইট, আর ডাব্লিউ ছিল আমাদের বা পটেনশিয়াল ব্যারিয়ারের উইডথ। ঠিক আছে, সো এই ভ্যালুগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করবে যে কতটুকু দূরত্বে তারা আছে, এটা কতটুকু দূরত্বে আছে, এই পটেনশিয়াল ব্যারিয়ারের উইডথ কত, পটেনশিয়াল ব্যারিয়ারের হাইট কত, এই ভ্যালুগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, যে জিনিসটা বলছিলাম যে এইখানে তোমার এই যে এনার্জি উইল ডিফার উইথ ডিরেকশন, ডিরেকশন সাথে ডিফার করবে কেন? কারণ পিরিয়ডিসিটি অফ দ্য যে পটেনশিয়াল ফিল্ড যেটা দেখালাম, ম্যাগনিটিউড অফ দ্য ব্যারিয়ার, এগুলি এক এক ডিরেকশনে এক এক রকম হবে। ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, যে ছবিটা দেখালাম, কিন্তু অন্যগুলির ক্ষেত্রে এক একটা এক এক ডাইমেনশন হওয়ার কারণে তাদের চেঞ্জ হবে। ঠিক আছে, কিন্তু শেপটা একই রকম থাকবে। সো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এই যে শেপ অফ দ্য ফার্মি সারফেস, সেটা তুমি আসলে এই যে ওয়ান ডাইমেনশনাল পিরিয়ডিসিটি বা টু ডাইমেনশনাল পিরিয়ডিসিটি থেকে তুমি ডিফাইন করতে পারবা, ল্যাটিস স্ট্রাকচারের পিরিয়ডিসিটি থেকে ডিফাইন করতে পারবা, এবং সেটা সিমেট্রি থেকে। ঠিক আছে, পিরিয়ডিসিটি এন্ড সিমেট্রি অফ দ্য ক্রিস্টালাইন ল্যাটিস, এই দুইটা থেকে। আর সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অকুপেশন অফ দ্য ইলেকট্রনিক এনার্জি লেভেল, মানে এক একটা অ্যাটমের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বা নাম্বার অফ ইলেকট্রন ডিফারেন্ট। ঠিক আছে, সো তার ইলেকট্রনের, তার অ্যাটমের মধ্যে কতগুলি ইলেকট্রন আছে সেই সংখ্যাটা, এবং তার মধ্যে কতগুলি ভ্যালেন্স ইলেকট্রন আছে সেই সংখ্যাটা, এইগুলি তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ফার্মি সারফেস তুমি আসলে পেতে হইলে তোমার অ্যাটমের যে স্ট্রাকচার, পিরিয়ডিসিটি, সিমেট্রি, ল্যাটিস স্ট্রাকচারের পিরিয়ডিসিটি, সিমেট্রি, আর হচ্ছে তোমার একটা অ্যাটমের লাস্ট অরবিটে কতগুলি ইলেকট্রন আছে, ঠিক আছে, এবং টোটাল কতগুলি ইলেকট্রন, এই জিনিসগুলি কনসিডারেশন আনতে হয় ফার্মি সারফেস ডিরাইভ করতে হলে। আচ্ছা, আমরা ধরলাম এখন যে আমরা তোমার এনার্জি ভ্যারিয়েশন যেটা হয় ই অ্যাজ এ ফাংশন অফ এ, সেটা আমরা বুঝে গেছি। যেমন এখানে একটা ফিগার আছে যে উপর থেকে যদি দেখো, টপ ভিউ যদি হয়, অর্থাৎ যেদিকে যাচ্ছে এটা হচ্ছে একটা এনার্জি লেভেল, এটা আরেকটা সার্কেল, এটা আরেকটা সার্কেল, চারটা এরকম ইনার সার্কেল দেখতে পাচ্ছি। এরপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেগুলি ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, এখানে আরো দেখতে পাচ্ছি, এখানে আরো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট বিলিয়ন জোন, এর ভিতরে আমরা চারটা ইনার সার্কেল পেলাম। আর ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে আমরা একটা, দুইটা, চারটা আরো দেখতে পাচ্ছি এক্সটেন্ডেড জোন থেকে টুয়াইস পাই পিরিয়ডিসিটি চেঞ্জ করে তুমি এখানে নিয়ে আসতে পারো, আনলা। আর ফার্স্ট বিলিয়ন জনের বাইরে আমরা এরকম দুইটা এরকম বাউন্ডারি দেখতে পাচ্ছি, দুইটা এরকম দেখতে পাচ্ছি, এখানেও এখানেও আছে। এখন আমরা এই যে কে স্পেস, আমরা যদি কে স্পেসে তোমার অনেকগুলি এনার্জি ভ্যালু যদি প্লট করি, তখন দেখা যাবে সেম এনার্জি ভ্যালু হবে, এগুলি নিয়ে একটা এরকম একটা সার্কেল তৈরি হবে। ঠিক আছে, সেই এরকম একটা সার্কেল তৈরি হবে। ঠিক আছে, এই যে সার্কেলটাকে আমরা বলি কন্টর, বাউন্ডারি, কন্টর। এখানে দেখো, এই কন্টর মানে হচ্ছে বাউন্ডারি। ঠিক আছে, এই টু ডাইমেনশনালে আমরা বলি এই কন্টর গুলিকে বলি সার্কেল। আর ওই যে কপারের ক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল ফুটবল যেটা বলছিলাম স্ফেয়ার, সেটার ক্ষেত্রে হবে স্ফেয়ার ইন থ্রি ডাইমেনশন। ঠিক আছে, কিন্তু টু ডাইমেনশনের ক্ষেত্রে এটা হবে একটা তোমার সার্কেল। আচ্ছা, এখন এটা হচ্ছে ফার্স্ট বিলিয়ন জোন। ঠিক আছে, আর এর ভিতরে আমরা অনেকগুলি, একটা, দুইটা, তিনটা, চারটা ফুল কন্ট্রোল দেখতে পাচ্ছি, আর এগুলি হচ্ছে তোমার কন্ট্রোল বাউন্ডারি আছে, কিন্তু তারা এখানে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে ইনার কন্ট্রোলস আর সার্কেল, ঠিক আছে, বিকজ দ্য ইলেকট্রন হ্যাভিং দিস এনার্জি হ্যাভ ওয়েভ নাম্বার দ্যাট আর ফার অ্যাওয়ে ফ্রম ক্রিটিক্যাল ভ্যালুস। আচ্ছা, ইনার যে চারটা কন্ট্রোল আছে, চারটা যে বাউন্ডারি পেলাম বা চারটা যে সার্কেল পেলাম, সেগুলি কিন্তু তোমার সার্কেল ফর্ম করছে, কিন্তু এইটাকে তুমি এই দুইটাকে সার্কেল ফর্ম বলতে পারবা না। ঠিক আছে, কেন? কারণ এইগুলি অন্য মানে জোন থেকে এসছে এবং তারা ডিসকন্টিনিউয়াস এখানে। আচ্ছা, কিন্তু এই চারটা জোন, এই চারটা জোন না, এই চারটা সার্কেল বাউন্ডারি থেকে দূরে। এই যে বাউন্ডারি বা যে কোনো বাউন্ডারি থেকে এই চারটা সার্কেল দূরে, অর্থাৎ কে ইকুয়াল টু প্লাস মাইনাস এ, যে কোনো সাইড থেকেই তারা দূরে বলে এখানে তুমি এরকম স্ফিয়ার একটা, সরি, একটা সার্কেল তারা ফর্ম করছে। আচ্ছা, দিস ইলেকট্রনস, এই চারটার ক্ষেত্রে, ঠিক আছে, বা যে কোনো একটা সার্কেল নাও, যে কোনো ডিরেকশনে যাও না কেন, দেখবা তুমি একই এনার্জি পাবা। তুমি এই 4 নাম্বার সার্কেলটা নাও, এই 4 নাম্বার সার্কেলে যেদিকেই যাও না কেন, সেন্টার থেকে সব ডিরেকশনে তুমি একই এনার্জি পাবা। ঠিক আছে, কিন্তু ঠিক আছে, অর্থাৎ বলা হচ্ছে যেই সার্কেলগুলি বাউন্ডারি থেকে দূরে, বাউন্ডারি এখানে তার থেকে দূরে, তারা ভিতরে আছে, সেই সার্কেলগুলি একটা সুন্দর একটা সার্কেল তৈরি করেছে। সো সেন্টার থেকে যে কোনো ডিরেকশনে গেলে তাদের এনার্জি তুমি সমান পাবা, এবং সেক্ষেত্রে তাদের ডিরেকশন যাই হোক না কেন একই পাবো। অর্থাৎ কে এক্স এর দিকে যাও, কে টু ওয়ান এর দিকে যাও, কে ওয়ান টুর দিকে যাও, কে ওয়াই এর দিকে যাও, যেদিকে যাও না কেন সব দিকে তুমি একই এনার্জি পাবো। ওকে, আচ্ছা, এবার আসি যে এই যে এনার্জি কন্ট্রোলস নিয়ার দ্য জোন বাউন্ডারিজ আর কনসিডার। যদি আমরা জোন বাউন্ডারি ক্ষেত্রে যাই, এইখানে, এইখানে, এই চারটা জোন বাউন্ডারি, আবার এখানেও জোন বাউন্ডারি আছে কর্নারে কে ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, যেখানে ওয়েভ নাম্বার কে অ্যাপ্রোচ টু দ্য ক্রিটিক্যাল ভ্যালুস, অর্থাৎ এই জায়গায় কে এর ভ্যালুটা হয়ে গেছে পাই বাই এর সমান।
এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে। ঠিক আছে? সো এই জায়গায় যেহেতু k ইকুয়াল টু তোমার প্লাস মাইনাস পাই বাই a এর ইন্টিজার নাম্বারের সমান হয়, তখন দেখা যায় যে করেসপন্ডিং এনার্জি ভ্যালুটা আ এইখানে আসার পরে, যেমন এই সার্কেলটা দেখো যে এখানে আসার পরে তার ভ্যালুটা ডিক্রিজ করা শুরু করে। ঠিক আছে? করেসপন্ডিং এনার্জি ভ্যালুটা তখন ডিক্রিজ করা শুরু করে এই জায়গায় বাউন্ডারি। ডিক্রিজ করে আ সে দেখা যায় তার যে এই বাউন্ডারিটা থাকে, ঠিক আছে? এই জোনে দেখা যায় সে করে কি পাশে বা একটু কার্ভ হয়ে যায়। ঠিক আছে? একটু কার্ভ হয়ে যায়। ঠিক আছে? একটু কার্ভ হয়ে যাওয়ার কারণে সে করে কি আ টুয়ার্ড দ্যা জোন বাউন্ডারিতে চলে আসে। ঠিক আছে? দ্যা করেসপন্ডিং এনার্জি ভ্যালুস এই জায়গায় যেটা হয় ইনক্রিজ ভেরি স্লোলি। ঠিক আছে? অর্থাৎ আ এই জায়গা থেকে এই জায়গায় যে গেল তখন দেখা যায় যে তোমার এনার্জি যে চেঞ্জ, ঠিক আছে? সেটা খুব স্লোলি হতে থাকে। ঠিক আছে? খুব বেশি চেঞ্জ হবে না কিন্তু একটু চেঞ্জ হবে এবং এটা একটু বাঁকা হয়ে গেছে। একটু বাঁকা হয়ে গেছে। এখানেও তাই, এখানে একটা বাঁকা হয়ে গেছে। ঠিক আছে? তো আ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাউন্ডারিতে এই ধরনের ডিসকন্টিনিউটি শো করে এবং এই যে বাঁকা হয়ে যাবে বা বাল্জ হয়, ঠিক আছে? এই যে বাল্জ শব্দটা মানে হচ্ছে কার্ভ হয়ে যাওয়া। ঠিক আছে? কন্টুরে গিয়ে এই জিনিসটা ঘটবে এবং সেটা পাশের জোনের সাথে মিলে যাবে। তো এটা গেল ফার্স্ট ব্রিলিয়ান জোন। এর ভিতরে আমাদের ৪ টা কন্ট্যুর আছে, ফুল সার্কেল, কোন সমস্যা নেই। ফুল সার্কেলের যেকোনো জায়গায় যেকোনো একটা সার্কেল ধরলে তার এনার্জি উইথ রেসপেক্ট টু কে, ঠিক আছে? সব জায়গায় একই এনার্জি পাবো। কে এর উপরে একটা ইন্ডিপেন্ডেন্ট, কে ডিরেকশন চেঞ্জ করলে এনার্জি চেঞ্জ হবে না প্রথম সার্কেলটার ক্ষেত্রে। কিন্তু পরেরগুলির ক্ষেত্রে আমরা এই ২ টার ক্ষেত্রে আ তোমার এই জায়গাগুলিতে চেঞ্জ হবে। আবার এটার ক্ষেত্রেও এই তোমার এই যে সার্কেল আছে সেখানে চেঞ্জ হবে না কিন্তু বাউন্ডারিতে গেলে আবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? সো আমরা যদি বাউন্ডারিতে আসি, এই যে এই ৪ টা বাউন্ডারি কথা বলছি। এইটা। ঠিক আছে? এইটা কার্ভ হয়ে গিয়ে নতুন সেকেন্ডারি বাউন্ডারিতে ঢুকে গেল। ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে এই যে বাউন্ডারিতে গিয়ে এই ২ টা কন্ট্রোল, ঠিক আছে? তারা পাশের এই সেকেন্ড জোনের ক্ষেত্রে গিয়ে তারা জয়েন হয় নাই। এইটা গিয়ে এইটার সাথেও জয়েন হয় নাই। এইটা গিয়ে এইটার সাথেও জয়েন হয় নাই। ঠিক আছে? কেন জয়েন হয় নাই? সেটার কারণ হচ্ছে এনার্জি তোমার ডিসকন্টিনিউটির জন্য। এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। এটা এখানে গিয়ে কার্ভ হয়ে গেছে কিন্তু পাশের সেকেন্ড জোনের যে অংশটুকু আছে ২ টা লাইন, আবার এখানেও দেখতে পারো এই যে ১ টা ২ টা সেকেন্ড জোনে আছে। এইখানে গিয়ে তারা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। এখানে গিয়ে কার্ভ হয়ে গেছে কিন্তু তারা জয়েন করে নাই। সেকেন্ড জোনের সাথে জয়েন করে নাই। সো আমরা বলতে পারি যে ফার্স্ট কন্ট্রোল অফ দ্য সেকেন্ড জোন কোনটা? সেকেন্ড জোন হচ্ছে বাইরেরটা। বাইরের ফার্স্ট কন্ট্রোল হচ্ছে এই ছোট্ট একটা হাফ সার্কেল। বাইরের তোমার সেকেন্ড জোনের সেকেন্ড সার্কেল হচ্ছে এই একটা হাফ সার্কেল। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে? সেকেন্ড জোনের প্রথম হাফ সার্কেল হচ্ছে এইটা, সেকেন্ড জোনের দ্বিতীয় হাফ সার্কেল হচ্ছে এটা। সো এই যে আ সেকেন্ড জোনের প্রথম এবং দ্বিতীয় সার্কেল, ঠিক আছে? এদের এনার্জিটা দেখা যায় তোমার ফার্স্ট জোনের যে এই যেগুলি তারা এরকম এক্সটেন্ডেড তাদের জোনের থেকে হয় বেশি হবে নাহলে কম হবে। ঠিক আছে? হয় বেশি হবে না হলে কম হবে। যেহেতু এরা বাইরে চলে গেছে এদের এনার্জিটা অনেক সময় দেখা যায় সেকেন্ড জোনের ফার্স্ট ২ টা যে কন্ট্যুর আছে তারা ফার্স্ট জোনের যে লাস্ট ২ টা কন্ট্যুর আছে এই ২ টা কন্ট্যুরের থেকে এনার্জি তাদের বেশি হইতে পারে, কমও হইতে পারে। ঠিক আছে? এনার্জি তাদের বেশি হইতে পারে, কম হইতে পারে। আচ্ছা। এই কথাটাকে তারা বলছে যে যদি বেশি বা কম হয় তখন দেখা যাবে যে তাদের আসলে আউটার মোস্ট কন্ট্রোল অফ ফার্স্ট জোনের থেকে বেশি বা কম হয়, তখন দেখা যাবে যে সেকেন্ড জোনের এরকম হইতে পারে। সেকেন্ড জোনের ১ম যে কন্ট্রোলটা সেইটা ফার্স্ট জোনের যে লাস্ট কন্ট্রোলের যে এনার্জি তার থেকে সে কম হইতে পারে। অর্থাৎ ফার্স্ট জোনের লাস্ট কন্ট্রোলের এনার্জি সেকেন্ড জোনের ফার্স্ট কন্ট্রোলের এনার্জি থেকে বেশি হইতে পারে। ঠিক আছে? আবারও বলছি, ফার্স্ট জোনের লাস্ট কন্ট্রোলের যে এনার্জি সেটা সেকেন্ড জোনের ফার্স্ট কন্ট্রোলের এনার্জি থেকে বেশি হইতে পারে। অর্থাৎ ফার্স্ট জোনের লাস্ট কন্ট্রোলটা এনার্জি সেকেন্ড জোনের ফার্স্ট কন্ট্রোলের এনার্জি থেকে বেশি হবে। তো বেশি থাকা মানে একটা আরেকটা উপরে চলে গেল তখন ওভারল্যাপিং হওয়া শুরু হইল। তখনই ওভারল্যাপিং হওয়া শুরু হবে। আচ্ছা, এই ওভারল্যাপিংটাতে আমি আবার আসবো। তার আগে আসলে একটু ক্যালকুলেশন ছোট্ট করে দেখাই যে কে স্পেস যেটা ছিল সেখানে একটা সিঙ্গেল এনার্জি লেভেলের জন্য তোমার যতটুকু ভলিউম হয় সেটা হচ্ছে টুয়াইস পাই কিউ বাই ভি। এখানে ভিটাকে বলছি আমরা ভলিউম অফ দ্য ক্রিস্টাল ইউনিট সেলের ক্ষেত্রে। সেটার ক্ষেত্রে আমরা সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে তার একটা এজ ধরে নেই টুয়াইস পাই বাই এ। ফার্স্ট বিলিয়ন তুমি যদি ফার্স্ট বিলিয়ন জন পাই বাই এ হয় না সরি তোমার টুয়াইস পাই বাই এ যদি হয়, ঠিক আছে? বাউন্ডারিটা মানে একটা স্ট্রাকচারের এজ যেটা হয় সেটা হচ্ছে টুয়াইস পাই বাই এ। সে টুয়াইস পাই বাই এ যদি তুমি একটা এজ ধরো বা একটা সাইড ধরো তাহলে এটাকে কিউব করলে তুমি ভলিউম পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। আর একটা সিঙ্গেল এনার্জি লেভেলের জন্য যতটুকু কে স্পেস ভলিউম থাকে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা। আর টোটাল ইউনিট সেলের ভলিউম আমি যদি এখান থেকে পেয়ে যাই টুয়াইস পাই বাই এ কিউব, এটাকে যদি টোটাল ভলিউমের
টোটাল ইউনিট সেলের ভলিউম ডিভাইডেড বাই একটা সিঙ্গেল এনার্জি লেভেল যে কিনা যতটুকু কে স্পেস দখল করে থাকে তার ভলিউম হচ্ছে এইটা। সো এই দুইটা রেশিও করে আমি যেটা পাবো সেটা হচ্ছে ভি বাই এ কিউ। সো ঠিক আছে, সেখান থেকে আমি বলতে পারবো যে একটা টোটাল ভলিউম হচ্ছে এতটুকু, একটা এনার্জি লেভেলের জন্য এতটুকু ভলিউম লাগে কে স্পেসে, তাহলে টোটাল ভলিউমকে একটা এনার্জি লেভেলে ভলিউম দিয়ে ভাগ করলে আমার নাম্বার অফ এনার্জি লেভেল সংখ্যাটা এখানে বের হয়ে যাবে। নাম্বার অফ এনার্জি লেভেলের সংখ্যাটা এখানে আমি পাবো, যেটা কিনা এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ল্যাটিস পয়েন্টস ইন দ্য ক্রিস্টাল। ঠিক আছে, নাম্বার অফ ল্যাটিস পয়েন্ট ইন দ্য ক্রিস্টাল, আমি এই লাইনটাতে আবার আসতেছি পরে, যে ইকুয়াল টু দ্য নাম্বার অফ ল্যাটিস পয়েন্ট ইন দ্য ক্রিস্টাল, অর্থাৎ যতগুলি এনার্জি লেভেল হবে সেটা ক্রিস্টালের যতগুলি ল্যাটিস পয়েন্ট থাকবে তার সমান হবে। আচ্ছা, এখন আমরা জানি এক একটা এনার্জি লেভেলে তোমার সাধারণত দুইটা ইলেকট্রন থাকতে পারে অপোজিট স্পিনে। ঠিক আছে, সো দুইটা ভ্যালেন্স ইলেকট্রন এক একটা ল্যাটিস পয়েন্টে থাকতে পারে, দুইটা ভ্যালেন্স ইলেকট্রন এক একটা ল্যাটিস পয়েন্টে থাকতে পারে। তার মানে হচ্ছে দুইটা ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন যে একটা ল্যাটিস পয়েন্টে থাকে, সো একটা ফার্স্ট জোনের ভিতরে আমরা দুইটা ইলেকট্রনকে অ্যাকোমোডেট করতে পারবো। আর সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যদি ধরি এই যে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার, এটার ক্ষেত্রে তুমি যদি ধরো এইটা একটা ল্যাটিস পয়েন্ট, এটা প্রত্যেকটা এক একটা ল্যাটিস পয়েন্ট এখানে দেখানো আছে, আর এটা একটা ইউনিট সেল। ঠিক আছে, সো এক একটা ল্যাটিস পয়েন্টে যদি এক একটা সিঙ্গেল অ্যাটম থাকে, ঠিক আছে, তার মানে এক একটা ল্যাটিস পয়েন্টে যদি এক একটা অ্যাটম থাকে, তার মানে একটা অ্যাটমে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তার মানে এরকম একটা সিঙ্গেল ল্যাটিস পয়েন্ট নিয়ে যেখানে একটা সিঙ্গেল অ্যাটম আছে যার কিনা দুইটা ইলেকট্রন আছে, সেটা নিয়ে আমি একটা ফার্স্ট জোন তৈরি করতে পারি, সেটা নিয়ে আমি একটা ফার্স্ট বিলিয়ন জোন তৈরি করতে পারি। ঠিক আছে, সো এইখানে যেটা বলছে যে একটা ইউনিট সেলে যতগুলি তোমার কি বলে কতগুলি এনার্জি লেভেল থাকবে সেটা হচ্ছে ভি বাই এ কিউব, সেইটা ইকুয়াল টু হচ্ছে আসলে তোমার যতগুলি ল্যাটিস পয়েন্ট এখানে আছে সেটা সমান, যতগুলি ল্যাটিস পয়েন্ট এখানে আছে সেটা সমান, এই কথাটা এখানে বলছে। আচ্ছা, এলিমেন্ট হ্যাভিং মোর দ্যান টু ভ্যালেন্স ইলেকট্রন যদি হয়, ঠিক আছে, যদি একটা অ্যাটমে দুইটা ভ্যালেন্স ইলেকট্রন থেকে যদি তার কোনো অ্যাটমের তার লাস্ট অরবিটে তিনটা ভ্যালেন্স ইলেকট্রন আছে, তখন কি হবে? তখন সে করবে কি, ডিস্ট্রিবিউট দেয়ার ইলেকট্রনস অ্যামাং দ্য অ্যাভেলেবল স্টেটস ইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড জোন। তখন যেহেতু এই ফার্স্ট জোনে দুইটা ইলেকট্রন থাকতে পারে, ফাইন, তাহলে যদি কোনো অ্যাটমের এই জায়গায় যদি তার তিনটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, তাহলে ফার্স্ট জোনে সে দুইটা ইলেকট্রন রাখবে, ঠিক আছে, আর একটা ইলেকট্রনকে সে সেকেন্ড জোনে দিয়ে দিবে, সেই কথাটা এখানে বলছে। তখন সেকেন্ড জোনের যেহেতু একটা অ্যাভেলেবল স্টেট থাকবে, সেখানে সে সেকেন্ড জোনে দিয়ে দিবে। ঠিক আছে, সো in each energy level contain two quantum states corresponding to two opposite spin quantum numbers, এটা আমরা জানি। So these available states are actually occupied depending on the relative allowed energies in two zones. ঠিক আছে, অর্থাৎ এই দুইটা ফার্স্ট বিলিয়ন জোন এবং সেকেন্ড বিলিয়ন জোনের মধ্যে কি ওভারল্যাপিং আছে কিনা, ঠিক আছে, whether the zones overlap or not, এই একটা পয়েন্ট। ওই যে একটু আগে যেটা বলছিলাম যে জোনের ওভারল্যাপিং আছে কিনা, যেটা হয় যে যদি তোমার এরকম হয় যে একটা এনার্জি লেভেল ক্যান অ্যাকোমোডেট টু ইলেকট্রনস, সো ফার্স্ট জোন আমরা বলবো কমপ্লিটলি ফিল্ড। ঠিক আছে, ফার্স্ট জোন হচ্ছে কমপ্লিটলি ফিল্ড। এখন যদি এরকম হয় যে ফার্স্ট জোনটা যদি কারোর সাথে ওভারল্যাপ না করে তাহলে কমপ্লিটলি ফিল্ড, কিন্তু যদি এরকম হয় ফার্স্ট জোনটা সেকেন্ড জোনের সাথে ওভারল্যাপ করে, ঠিক আছে, তাহলে ইফ দ্য জোনস ডু ওভারল্যাপ, তখন দেখা যায় যে এই যে কোয়ান্টাম স্টেট বা অ্যাভেলেবল স্টেটস আসছে এট দ্য বটম অফ দ্য সেকেন্ড জোন। তার মানে আবার দেখো সেকেন্ড জোনের সর্বনিম্ন সবচেয়ে নিচে যে জোনটা আছে, বা সেকেন্ড জোনের যে ফার্স্ট কন্ট্রোল লাইন যেটা, ঠিক আছে, সেইটা যদি তোমার ফার্স্ট জোনের লাস্ট এনার্জি যেটা সেটার থেকে বেশি হয়, ঠিক আছে, তখন কিন্তু দেখা যাবে সেকেন্ড জোনের লোয়েস্ট এনার্জি লেভেলটা আগে ফিল আপ হবে। অর্থাৎ এই জায়গায় আমরা যেটা বলতে চাচ্ছি সেটা এরকম ভাবে চিন্তা করো যে ফার্স্ট জোনের লাস্ট এনার্জি লাইন যেটা আছে অ্যাভেলেবল স্টেট আছে, সেইটা দেখা গেল সেকেন্ড জোনের যে ফার্স্ট অ্যাভেলেবল স্টেটের এনার্জি লাইনের থেকে বেশি। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে সেকেন্ড এনার্জি জোনের ফার্স্ট যে অ্যাভেলেবল স্টেট আছে সেইটা এনার্জি যেহেতু ফার্স্ট বিলিয়ন জোনের লাস্ট যে কন্ট্রোল লাইন তার থেকে কম, তাহলে সেকেন্ড জোনের ফার্স্ট যে তোমার অ্যাভেলেবল স্টেট আছে সেটা আগে অকুপাই হবে, সেটা ফিল আপ করে তারপরে সে হায়ার এনার্জিতে যাবে। হায়ার এনার্জি হচ্ছে তখন ফার্স্ট জোনের লাস্ট অরবিট, ফার্স্ট জোনের লাস্ট কন্ট্রোলটা হচ্ছে তখন হায়ার অরবিট। সো এইখানে একটা ওভারল্যাপিং ঘটতে পারে। ঠিক আছে, দেখা যাবে যে ফার্স্ট জোনের যে লাস্ট দুই একটা কন্ট্রোল থাকে তারা সেকেন্ড জোনের প্রথম যে একটা দুইটা কন্ট্রোলের সাথে ওভারল্যাপ করতে পারে। সো দেখা যাবে সেকেন্ড জোনের প্রথম একটা দুইটা কোয়ান্টামের এনার্জি কন্ট্রোলের লেভেলের যে এনার্জি সেগুলি সেকেন্ড জোনের ফার্স্ট জোনের লাস্টের দিকে যে কন্ট্রোল এনার্জি গুলি আছে, কন্ট্রোল বাউন্ডারি আছে, তার থেকে কম হতে পারে। কম হলে সেগুলি আগে ফিল আপ হবে, তারপরে হায়ার এনার্জিতে যাবে। সো এই জন্য আসলে ওভারল্যাপিং হয়, এই কনসিকুয়েন্সের জন্য ওভারল্যাপিং হয়। দেয়ারফর
আসলে তুমি ইট ইজ ইম্পসিবল টু কমপ্লিট দ্য ফিলিং অফ ওয়ান জোন উইদাউট বিগিনিং টু ফিল দ্য নেক্সট জোন, ঠিক আছে। সো দেখা যায় যে একটা জোনকে কমপ্লিটলি ফিল করে ফেলবা, ঠিক আছে, আরেকটা জোন একেবারে কমপ্লিটলি এমটি থাকবে তা না, তখন দেখা যায় ওভারল্যাপিং এর ক্ষেত্রে সে দেখা যায় যে কিছু ইলেকট্রন তোমার নেক্সট জোনে চলে যায়। সো সেটা থেকে আমরা বলতে পারি ওয়ান অর মোর অফ দ্য জোনস আর অলওয়েজ পার্টলি এমটি ওয়েদার দ্য জোনস ওভারল্যাপ। তো দেখা যায় যখন জোন ওভারল্যাপিং হয় তখন একটা বা দুইটা জোন দেখা যায় যে ওভারল্যাপিং এর জন্য সে তার লাস্ট অরবিট যেটা ফিল্ড আপ করার কথা সেটা ফিল্ড আপ করে না, না করে কি ওই ইলেকট্রনটা দেখা যায় যে পাশের জোনের ফার্স্ট জোনের পাশের জোনের প্রথম যে লাইনটা আছে কন্ট্রোল সেখানে চলে যেতে পারে। ওভারল্যাপিং এর ক্ষেত্রে এই জিনিসটা হয় এবং দিস ইজ ট্রু ফর মেটাল, এবং এই জিনিসটা আসলে মেটালে ঘটে। আচ্ছা, এখন আর বেশি সময় লাগবে না যে আমি কনস্ট্রাকশন অফ ফ্রি ইলেকট্রন ফার্মি সারফেস কিভাবে তৈরি করে একটু মাউসের পয়েন্টারটা খেয়াল করুন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। এটাকে বলে হ্যারিসন কনস্ট্রাকশন অফ ফার্মি সারফেস, কিভাবে ফার্মি সারফেসটা তৈরি করে। আমি সরাসরি ছবিতে চলে যাই। এখানে আমরা একটা ফ্রি ইলেকট্রন ফার্মি সারফেস চিন্তা করছি, এই ব্লু লাইনটা। আচ্ছা, প্রথমে আসি, এটা হচ্ছে ফার্স্ট বিলিয়ন জোন। এই যে সলিড ব্ল্যাক লাইন যেটা মাউসের পয়েন্টার খেয়াল করো, এটা হচ্ছে আমার ফার্স্ট বিলিয়ন জোন। আচ্ছা, সেকেন্ড বিলিয়ন জোন কোনটা? এই যে এটা, এই যে স্কোয়ারটা এভাবে এভাবে একটু, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড বিলিয়ন জোন। থার্ড বিলিয়ন জোন কোনটা? এই যে এটা, আমরা জানি এটা হচ্ছে আমার থার্ড বিলিয়ন জোন, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট। এই যে একটা, এই যে একটা, এখানে আছে, এখানে আছে, এই সেন্টারে আছে, এখানে আছে, এখানে, এখানে, এখানে আছে কিনা জানি না, এইখানে আছে, এখানে আছে ল্যাটিস পয়েন্ট। আচ্ছা, তো এখানে আমরা একটা বিলিয়ন জোন তৈরি করছি, আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড বিলিয়ন জোন তৈরি করছি অফ এ স্কয়ার ল্যাটিস, এবং সেটা 2 ডাইমেনশনে তোমরা দেখতে পাচ্ছ। সো ব্লু যে সার্কেলটা আছে এটা হচ্ছে সারফেস অফ এ কনস্ট্যান্ট এনার্জি অফ ফর ফ্রি ইলেকট্রন। ধরলাম ফ্রি ইলেকট্রনের জন্য এটা হচ্ছে সারফেস অফ কনস্ট্যান্ট এনার্জি। তো সারফেস অফ কনস্ট্যান্ট এনার্জিকে আমরা কি বলি? ফার্মি সারফেস। এই ব্লু সার্কেলটা হচ্ছে সেই ফার্মি সারফেস, ঠিক আছে, এই ব্লু সার্কেলটা হচ্ছে সেই ফার্মি সারফেস। তার মানে এই যে ব্লু সার্কেল বা এই যে এনার্জি কন্ট্রোল, ঠিক আছে, তার ভিতরে এই যে শেডেড এরিয়াগুলি আছে, এই শেডেড এরিয়াটাকে আমরা বলবো এনক্লোজড, এবং এই শেডেড এরিয়াতে যতগুলি ইলেকট্রন থাকবে, ঠিক আছে, সেগুলি হচ্ছে যে ফার্মি সারফেসের বা ফার্মি এনার্জি নিচে আছে। অর্থাৎ অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এই ব্লু লাইনের ভিতরে এই শেডেড এরিয়াতে যতগুলি ইলেকট্রন থাকবে সবগুলি এখানে ফ্রোজেন বলতে পারো, ঠিক আছে। কিন্তু অ্যাবসলিউট জিরো টেম্পারেচার উপরে গেলে তখন এখান থেকে কিছু ইলেকট্রন বাইরে চলে যেতে পারে, ঠিক আছে। তার মানে এখানে যে এনার্জি কন্ট্রোল বা ব্লু সার্কেলটা আছে সেটা হচ্ছে ফার্মি সারফেস। এই যে ব্লু লাইনটা, তার নিচে যত স্টেট থাকবে সবগুলো অকুপাইড স্টেট ফিল্ড আপ বাই দা ইলেকট্রন, সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তার নিচে যতগুলি স্টেট আছে, এইটার ভিতরে যতগুলি স্টেট আছে, অর্থাৎ ফার্মি সারফেসের ভিতরে যতগুলি স্টেট আছে বা নিচে যতগুলি স্টেট আছে সবগুলি তোমার ফিল্ড আপ, ঠিক আছে। আচ্ছা, আর এই এখানেও ইলেকট্রন থাকতে পারে, এখানেও ইলেকট্রন থাকতে পারে এই সার্কেলে, কিন্তু ইলেকট্রনের যে ফার্মি এনার্জির ম্যাক্সিমাম এনার্জি লাইনটা হচ্ছে এটা, ঠিক আছে। এইটাকে ক্রস করতে পারলে তার ইলেকট্রন চলে যাবে অন্য জোনে। আচ্ছা, এখন এই যে লাইনটা আমি ড্র করলাম, এই লাইনটা যে ফ্রি ইলেকট্রনের জন্য একটা যে বাউন্ডারি দিলাম, যে বললাম যে ফার্মি সারফেস এইখানে, ঠিক আছে। তুমি এখানে দেখো খেয়াল করে, আমি যদি হোয়াইট বোর্ড চাই, হোয়াইট বোর্ড শেয়ার করতে চাই, ঠিক আছে, আচ্ছা, আমি যদি হোয়াইট বোর্ড শেয়ার করতে চাই, ধরলাম যে আমার এটা হচ্ছে আমার একটা তোমার ফার্স্ট বিলিয়ন জোন, ঠিক আছে। এখন আমি একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে, আমি এরকম সার্কেল ড্র করতে পারি। আমি বলতে পারি এটা একটা ফার্মি সারফেস, এই ফার্মি সারফেসের এই অংশটুকু হচ্ছে ফিল্ড আপ স্টেটস, ঠিক আছে। এখন এই ফার্মি সারফেসের যে বাউন্ডারিটা সেটা কিন্তু তোমার এই ফার্স্ট বিলিয়ন জোনের থেকে ছোট। আচ্ছা, আবার তুমি ইচ্ছা করলে এরকম বলতে পারো যে এরকম একটা সার্কেলও ধরতে পারো, যে এরকম, যেখানে দেখা যাচ্ছে এই সার্কেলটা ফার্মি সারফেস ধরতে পারো। তার মানে এই ফার্মি সারফেসের দেখা যাচ্ছে যে এটা হচ্ছে তোমার ফিল্ড আপ স্টেটস, এবং তার কিছু অংশ সেকেন্ড বাউন্ডারি যে সেকেন্ড বিলিয়ন জনে পড়ে গেছে, এখানে সেকেন্ড বিলিয়ন জন, এখানে সেকেন্ড বিলিয়ন জনে পড়ে গেছে। অর্থাৎ তুমি যেভাবে ধরো, এইখানে যেটা দেখা গেছে যে আসলে আমরা এখানে যে আমি যেটা দেখাচ্ছি বা যে রেফারেন্স থেকে নিয়েছি, তারা এই যে ব্লু লাইনটা যে ফার্মি সারফেস ধরেছে সেটা ফার্স্ট বিলিয়ন জনের থেকে বড়, এবং সেটা সেকেন্ড বিলিয়ন জনে ঢুকে গেছে, এবং কিছুটা তোমার থার্ড বিলিয়ন জনও আছে, ঠিক আছে, কিছুটা থার্ড বিলিয়ন জনে আছে, এরকম। এখন আসো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখন এটাকে আমরা চলো ফার্স্ট বিলিয়ন জোনের মধ্যে ফিট করাবো, রিডিউস জোনে নিয়ে যাব,
ঠিক আছে? তো ফার্স্ট বিলিয়ন জোন এইটা আসলো। আচ্ছা, টোয়াইস এ, টোয়াইস বি, টোয়াইস সি আর টোয়াইস ডি এগুলিকে টোয়াইস পাই এ পিরিয়ডিসিটি দিয়ে এদেরকে লেফট থেকে রাইটে শিফট করো, রাইট থেকে লেফটে শিফট করো। তো টোয়াইস এটাকে এই যে বাইরে যে অংশটুকু আছে এটাকে লেফটে নিয়ে আসো, টোয়াইস সিটাকে এখান থেকে টোয়াইস পাই বাই এ শিফট করে এখানে নিয়ে আসো, বিটাকে এখানে নিয়ে আসো আর ডিটাকে এখানে নিয়ে আসো। তাহলে কি হবে দেখো, এই এখন এই ফার্স্ট বিলিয়ন জনের ভিতরে টোয়াইস এ এখানে ছিল, সে ফার্স্ট বিলিয়ন জনের এই জায়গায় চলে আসবে। টোয়াইস সিটা এখানে ছিল, সে ফার্স্ট বিলিয়ন জনের এখানে চলে আসবে। এই ছবিতে দেখো টোয়াইস এ, টোয়াইস সি এবং টোয়াইস বিটা ভিতরে এই জায়গায় চলে আসবে, টোয়াইস ডিটা এখানে চলে যাবে, এইখানে টোয়াইস ডি, টোয়াইস বি। আর 3A যে আছে এই যে ট্রায়াঙ্গেলটা 3A, এই 3Aটাকে আমি টোয়াইস পাই বাই শিফট করে একটা ট্রায়াঙ্গেল দুইটা এইখানে নিয়ে আসতে পারি, এইখানে একটা ট্রায়াঙ্গেলে নিয়ে আসলাম এই জায়গায়। আবার 3Bটা এই যে ট্রায়াঙ্গেলটাকে এরকম শিফট করে আমি এই জায়গায় নিয়ে আসতে পারি ফার্স্ট বিলিয়ন জনের এই জায়গায়, যেটা হচ্ছে এখানে তুমি দেখতে পাচ্ছ। তো আমরা ফার্স্ট জোন, সেকেন্ড জোন, থার্ড জোন, ফার্স্ট জোনের ভিতরে কমপ্লিটলি ফিল্ড আপ, সেকেন্ড জোনের ভিতরে এরকম যেখানে এই অংশগুলি হচ্ছে ফিল্ড আপ, এটা ফাঁকা। থার্ড জোনের এই অংশটুকু ফিল্ড আপ, অ্যাভেলেবল স্টেট, ঠিক আছে, ইলেকট্রন এখানে ফিল্ড আপ, ঠিক আছে। আর এগুলি হচ্ছে তোমার সাদা জায়গাগুলি হচ্ছে এমটি। এইগুলি হচ্ছে রিডিউস জোন স্কিম, অর্থাৎ এইটাকে পিরিয়ডিক তোমার ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে আমরা রিডিউস জোনের ভিতরে যদি এরকম শিফট করে নিয়ে আসি তখন আমরা এরকম করে পাবো। আচ্ছা, আমি ফার্স্ট জোন তো আছে, দেখা গেল ফার্স্ট জোনের এই অংশটুকু শেডের কোনো সমস্যা নাই। এখন যদি শুধুমাত্র সেকেন্ড জোন আঁকতে চাই, সেকেন্ড জোন কোনটা খেয়াল করো, সেকেন্ড জোন টোয়াইসে কোনটা, এই অংশটুকু না, এই যে তুমি যদি টোয়াইসে হচ্ছে এই যে এই বাউন্ডারিটা যে চিন্তা করো এরকম, ঠিক আছে, এই অংশটুকু, ঠিক আছে, এই যে কার্ভটা বা এই সিম্পল হইতে এভাবে চিন্তা করো, এই যে বাঁকা অংশটুকু আসলো, এই বাঁকা অংশটুকু হচ্ছে টোয়াইসে, আবার এই বাঁকা অংশটুকু ধরো যে টোয়াইস সি। তাহলে টোয়াইস সির এই বাঁকা অংশটুকু, যেহেতু টোয়াইস সির অংশটুকু আমি এখানে নিয়ে আসছি, এভাবে নিয়ে আসছি, তাহলে এখানে ড্র হবে, এভাবে ড্র হবে। আর টোয়াইস এর এই বাঁকা অংশটুকু তুমি এইখান থেকে এভাবে ড্র করবে। তাইলে এই যে টোয়াইস এর ড্রয়িংটা হচ্ছে এই লাইনটা, খেয়াল করো। আর টোয়াইস সির এই অংশটুকু তুমি যদি এখানে নিয়ে আসছো, এটাকে তুমি এভাবে করে এখানে ড্র করো। এরকম ভাবে টোয়াইস বি এই অংশটুকু এইটা তুমি নিয়ে আসবা, এখানে ড্র করবা, ঠিক আছে, এখানে ড্র করবা। আর টোয়াইস ডি এর এই অংশটুকু তুমি এইভাবে ড্র করবা। তাহলে এটা হচ্ছে সেই টোয়াইস ডি এর অংশটুকু, এটা হচ্ছে টোয়াইস বি এর অংশ। এইভাবে ড্র করলে এই অংশগুলো হচ্ছে আমার ফিল্ড আপ স্টেট, মাঝখানে এই ফাঁকা জায়গা যেটাকে আমরা বলছি তোমার এমটি স্টেট, ঠিক আছে। আচ্ছা, থার্ড জনের ক্ষেত্রে তুমি এরকম এই অংশটুকু নিয়ে ড্র করতে পারো, ঠিক আছে। থার্ড জনের ক্ষেত্র তুমি এরকম এই অংশটুকু নিয়ে যদি ড্র করো এরকম পাবা, আবার এই অংশটুকু নিয়ে যদি ড্র করো এরকম পাবা, ঠিক আছে। আচ্ছা, তা আমি দেখাচ্ছি, এটা ছিল দেখো একটা ল্যাটিস পয়েন্ট, এইটা একটা ল্যাটিস পয়েন্ট, একটা ল্যাটিস পয়েন্টের একটা অ্যাটম চিন্তা করে, সেই একটা অ্যাটমে দুইটা ইলেকট্রন থাকতে পারে, তার জন্য যে ব্রিলিয়ান্ট জোন এরকম, ঠিক আছে। সো আমরা যদি ফার্স্ট